হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চলছে। আর এই প্রস্তুতিকে মাথায় নিয়েই ডাব্লিউবিপিএসসিওয়ালা তোমাদের সামনে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ নিয়ে এলো। মান্থের নাম মার্চ। মার্চ 2004, যেটা কিনা আজকে আমরা এখানে ওয়ান শটে দেখব। ওয়ান শটের মধ্যে প্রথমে আমরা পার্ট ওয়ান, যেটা আমরা করে থাকি 1 থেকে 15 অবধি আপডেট করব, তারপর 15 থেকে 16 থেকে 31। চলো তাহলে পার্ট ওয়ান 1 থেকে 15ই মার্চের মধ্যে কি কি জিনিস আমরা দেখব একটু এখানে দেখে নিই। আবারও বলছি, প্রথম পার্টটায় আমরা এখানে দেখব সেটা হচ্ছে পার্ট ওয়ান। পার্ট ওয়ান হচ্ছে 1 মার্চ থেকে 15 মার্চ। তো মার্চ 2024, মার্চ 2024 আজকে ইনফরমেশন আমরা এখানে যেটা শেয়ার করব। তো কি কি আছে না, ইম্পর্টেন্ট ডেটস, থিমস, রিসেন্ট অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়া ওয়ার্ল্ড, স্পোর্টস আপডেট, রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স, এক্সারসাইজ অপারেশন, ফেমাস ডেথ, গভর্নমেন্ট স্কিম, এছাড়াও ইন্ডিয়ান রেলের উপরে যদি কোনো আপডেট থাকে সেই আপডেটটাও থাকবে এবং তার সঙ্গে মিসলেনিয়াস ইনফরমেশন। তো আমরা শুরু করব ইম্পর্টেন্ট ডেট দিয়ে। তো কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ঠিক বলবো না, কম্পিটিটিভ এক্সামে বলতে পারো এটা ছাড়া কম্পিটিটিভ এক্সাম অসম্পূর্ণ। তো প্রতিনিয়তই কোশ্চেনের ধার এবং ভার দুটোই পাল্টাচ্ছে। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আগে যেটা প্রাসঙ্গিক ছিল এখন সেটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে, কম্পালসারি। তো কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা ইনফরমেশন ওরিয়েন্টেড একটা বিশ্ব ভাণ্ডার বলতে পারো, যেটা সম্পর্কে যারা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট তারা তো বটেই, তার সঙ্গে সঙ্গে নর্মাল স্টুডেন্টদেরও কিন্তু আপডেট থাকতে হয় যে কোথায় কি ঘটনা ঘটছে। সেটা হয়তো আমরা কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছি, কখনো আবার কেউ টিভি নিউজ দেখে পড়ছি, কেউ আবার নিউজ পেপার থেকে জানছি, কিন্তু আমরা কম বেশি ইনফরমেশন কিন্তু রাখি এবং কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টদের তো আরও বেশি করে রাখা দরকার, তাই না? তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। তো মার্চ মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে প্রথমেই আমরা যেটা পড়বো কি না, ইম্পর্টেন্ট ডেট। তো প্রতিটা পরীক্ষায় আমরা যদি দেখি, সেটা ডাব্লিউবিসিএস হোক, সেটা ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, ফুড ফুড এসআই হোক বা ডাব্লিউবিপি পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় সেন্ট্রাল গভর্নমেন্টের সিএইচএসএল, সিজিএল, যে কোনো পরীক্ষায় ইম্পর্টেন্ট ডেট একটা ইউনিভার্সাল টপিক। তো আমার ইচ্ছে করুক আর না করুক, ভালো লাগুক আর না লাগুক, আমায় কিন্তু ডেট এবং তার গুরুত্ব এবং কিছু ইম্পর্টেন্ট ডেটের থিম কিন্তু আমাকে মনে রাখতে হবে বা প্র্যাকটিসের মাধ্যমে এটাকে মাথার মধ্যে বসিয়ে নিতে হবে। তো সেই জন্যই মার্চ মাসের ইম্পর্টেন্ট ডেটগুলো কি কি আছে আমরা এক ঝলকে দেখে নেব। 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে, অর্থাৎ বৈষম্যহীন দিবস, নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে যে দিনটা উদযাপন করা হয় সেটা হচ্ছে 1 মার্চ। 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, বিশ্ব বন্যপ্রাণী দিবস। 4 তারিখ ন্যাশনাল সেফটি ডে। 8 তারিখ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস। 10 তারিখ সিআইএসএফ রেজিং ডে। 14 তারিখ হচ্ছে পাই ডে বা যেটাকে তুমি বলতে পারো ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, এটাকে তুমি বলতে পারো। ন্যাশনাল যেমন আমরা বলি 22শে ডিসেম্বর শ্রীনিবাস রামানুজনকে কেন্দ্র করে, ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স ডে বা যেটাকে আরেকভাবে বলা হয় পাই ডে, এটা হচ্ছে 14ই মার্চ। 15 তারিখ এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। 16 তারিখ হচ্ছে আমাদের ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। 20 তারিখটা দুরকমভাবে এখানে বলা আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস আর একটা হচ্ছে ওয়ার্ল্ড স্প্যারো ডে। এবার এখানে যে ইম্পর্টেন্ট ডেগুলো দেওয়া আছে প্রত্যেকটাই তো পড়বে বা প্রত্যেকটাই মনে রাখার চেষ্টা করবে, কিন্তু পরন্তু যেটার উপরে একটু বেশি ফোকাস করতে হবে, যে ডেটগুলোর ওপরে যেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় দিয়েছে বা দিয়ে থাকে, তো সেগুলোর মধ্যে অবশ্যই ওয়াইল্ড লাইফ ডে এটা মনে রাখার চেষ্টা করবে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এটা থাকবে, সিআইএসএফ রেজিং ডে এটা থাকবে, পাই ডে অবশ্যই থাকবে, ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে এটা ছেড়ে দাও, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে এটা অবশ্যই মনে রাখবে, স্প্যারো ডে অতি অবশ্যই মনে রাখবে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা পরীক্ষায় দেখে থাকি, এগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন হয়। স্যার তার মানে বাকিগুলো কি পড়বো না? না স্যার, আমি কিন্তু একবারও সেই কথাটা বলিনি, বাকিগুলোও পড়বে, ওয়েটেজটা একটু বেশি দেবে যেগুলোকে দাগিয়ে দিলাম তার উপরে। তাহলে 20 মার্চের পরে নেক্সট যদি আমরা দেখি, দেখো 21 তারিখ দেখো 3 রকমভাবে উদযাপন করা হয়। প্রথমত হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট,
ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। 22 তারিখটা উদযাপন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে, 23 তারিখটা উদযাপন করা হয় ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, 24 তারিখটা উদযাপন করা হয় ওয়ার্ল্ড টিউবারক্লোসিস ডে বা যাকে তুমি বলো টিবি ডে বা বাংলায় বললে বিশ্ব যক্ষ্মা দিবস, আর 27 তারিখটা হচ্ছে আমার ওয়ার্ল্ড থিয়েটার ডে। এবার তুমি বলতে পারো যে এর মধ্যে থেকে কোনগুলোকে আমি চুজ করব বা বেশি ওয়েটেজ দেবো। তো আমার দিক থেকে তোমাকে যদি বলি, এখানে এই স্লাইডটাতে যে কটা বলা আছে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে বা ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, ডাউন সিনড্রোম ডে দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, পোয়েট্রি ডে দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, ওয়াটার ডে দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, মেট্রোলজিক্যাল ডে দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, টিউবারক্লোসিস ডে দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, থিয়েটার ডে দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়। তাহলে কোনটাকে বাদ দেব? নো ওয়ান। সব কটাই ইম্পর্টেন্ট, সব কটা দিয়েই কি এসএসসি কি পিএসসি পরীক্ষায় প্রশ্ন করে, তাই বাদ দেওয়া যাবে না। ফার্স্ট স্লাইডে তবু কিছুটা ওয়েটেজ দিয়ে তুমি কম বেশি করতে পারো, সেকেন্ড স্লাইডে কিচ্ছু বাদ দিতে যাবে না। হলো? নেক্সট চলে আসো ইম্পর্টেন্ট থিম। তো এখানে থিমটা আমরা সারা মাসেরটা একবারই দেখে নেব, অর্থাৎ 1 তারিখ থেকে 31শে মার্চ পর্যন্ত গুরুত্বপূর্ণ যত থিম আছে সেগুলো আমরা দেখে নেব। এবার এখানে থিমগুলো পড়ার ক্ষেত্রে মাথায় রাখবে যে থিমগুলো অনেকটা বড় বা লম্বা সেগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় না। সেই থিমগুলোর চাইতে সেই থিমগুলো যে পার্টিকুলার ডেটকে কেন্দ্র করে উদযাপন করা হয় সেই ডেটটা মনে রাখবে। আর যে থিমগুলো ছোট ছোট থিম সেগুলোই পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সেগুলো মনে রাখার চেষ্টা করবে। কি বুঝতে পারলে তো? সবার ক্লিয়ার তো? তো দেখো, প্রথমেই দেখো কি বলা আছে, 1 মার্চ কি বলা আছে, জিরো ডিসক্রিমিনেশন ডে। থিমটা বলছে টু প্রোটেক্ট এভরিওয়ান হেলথ, প্রোটেক্ট এভরিওয়ান রাইট। 3 তারিখ বলছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। থিমটা বলছে কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। 4 তারিখটা বলছে ন্যাশনাল সেফটি ডে। থিমটা বলছে ফোকাস অন সেফটি লিডারশিপ ফর ইএসজি এক্সেলেন্স। 8 তারিখটা বলছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। থিমটা বলছে ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রগ্রেস। 14 তারিখ বলছে ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথামেটিক্স। থিমটা বলছে প্লেইং উইথ ম্যাথ। 15 তারিখটা বলছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। থিমটা বলছে ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার। এখন এই যে 1 থেকে 15ই মার্চ অবধি যে ডেটগুলো বলা আছে, প্রত্যেকটা থিমই কি পড়বো? আমি প্রথমেই বলেছি যে থিমগুলো ছোট সেগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। তার মানে এখানে এই প্লেইং উইথ ম্যাথ, যেটা কিনা ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথামেটিক্স, এই থিমটা অতি অবশ্যই কিন্তু মনে রাখবে। হলো? নেক্সট ওয়ান, ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট দ্য প্রগ্রেস, যেটা কিনা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে থিম, এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এছাড়া বাকিগুলোর ক্ষেত্রে তুমি ডেটগুলো মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন করবে জিরো ডিসক্রিমিনেশন ডেটা কবে উদযাপন করা হয়, যার থিমটা হচ্ছে টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, টু প্রোটেক্ট এভরিওয়ানস রাইট। এখানে থিমটা দিয়ে ডেটটা তোমাকে জিজ্ঞেস করবে, 4টে ডেট দিয়ে দেবে, সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা তোমাকে খুঁজে বার করতে হবে। ঠিক একই রকম 16ই মার্চ কি আছে, ন্যাশনাল ভ্যাকসিন ডে। তার থিমটা কি না, ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। 20 তারিখটা দেখো দুরকমভাবে এখানে বলা আছে, একটা ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, যার থিমটা হচ্ছে রিকানেক্টিং ফর হ্যাপিনেস, বিল্ডিং রিসাইলেন্ট কমিউনিটিস। আর কি বলেছে না, 20 তারিখটা আর এক রকমভাবে উদযাপন করা হয়, ওয়ার্ল্ড স্প্যারো ডে, যার থিমটা হচ্ছে স্প্যারোজ গিভ দেম আ টুইট চান্স, আই লাভ স্প্যারো অ্যান্ড উই লাভ স্প্যারো। 21 তারিখ উদযাপন করা হয় 3 রকম ভাবে, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। তো ফরেস্ট্রি ডে বা ফরেস্ট ডে থিমটা কি বলেছে, ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। ডাউন সিনড্রোম ডে থিমটা হচ্ছে এন্ড দ্য স্টিরিওটাইপ, আর পোয়েট্রি ডে থিমটা হচ্ছে স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার অফ জায়েন্ট। তো যখন আমরা ইম্পর্টেন্ট ডেট যখন আমরা আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে এই 3টে ডেট কিছুই বাদ দেওয়া যাবে না, 3টেই মনে রাখতে হবে। কিন্তু থিমের রেসপেক্টে তুমি এখানে এন্ড দ্য স্টিরিওটাইপ, যেটা কিনা ডাউন সিনড্রোম ডেট থিম, এটা মনে রাখবে। স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার্স অফ জায়েন্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে থিম, এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট, ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল, যেটা কিনা ন্যাশনাল ভ্যাকসিন ডে, এটা থিম, এটা অবশ্যই মনে রাখবে। বোঝা গেল?
আর বাকিগুলোর ক্ষেত্রে থিমটা দিয়ে আমাকে ডেটটা জিজ্ঞেস করবে, আমাকে বলবে ফরেস্ট অ্যান্ড ইনোভেশন নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। এটা পার্টিকুলারলি ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে থিম, যেটা উদযাপন করা হয় কত তারিখে, 4টে ডেট বলে দেবে, সেখান থেকে তোমাকে আনসার করতে হবে 21 মার্চ। চলে আসো নেক্সট, 22 তারিখ উদযাপন করা হয়, কি বলেছিলাম, ওয়ার্ল্ড ওয়াটার ডে, যার থিমটা কি বলেছে, ওয়াটার ফর প্রসপারিটি অ্যান্ড পিস। 23 তারিখটা বলেছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, থিমটা বলেছে অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। 24 তারিখটা বলছে ওয়ার্ল্ড টিউবারক্লোসিস ডে, থিমটা কি বলেছে, ইয়েস উই ক্যান এন্ড টিবি। 27 তারিখটা বলেছে ওয়ার্ল্ড থিয়েটার ডে, যার থিমটা কি বলেছে, আর্ট ইজ পিস। তাহলে এখান থেকে সব কটাই তুমি পড়ে রাখবে, পরীক্ষায় কিন্তু দিতেই পারে, ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারে যে আর্ট ইজ পিস ইজ আ থিম অফ, বা বলতে পারে ওয়ার্ল্ড থিয়েটার ডে থিমটা কি, তোমাকে বলতে পারে এবারে ওয়ার্ল্ড টিভি ডে থিমটা কি ছিল, তোমাকে বলতে পারে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে থিমটা কি ছিল, বা ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে ওয়াটার ফর প্রসপারিটি অ্যান্ড পিস এটা কোন পার্টিকুলার তারিখের থিম, তখন মনে রাখতে হবে 22 মার্চ, যেটা আমরা উদযাপন করি কি না, ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসেবে। ক্লিয়ার? তাহলে ইম্পর্টেন্ট ডেট, ইম্পর্টেন্ট থিম সেগমেন্ট আমাদের কমপ্লিট। ডেটও 1 থেকে 31 অবধি আমরা গুরুত্বপূর্ণ জিনিসটা আলোচনা করে নিলাম, থিমটাও আলোচনা করে নিলাম। যখন সেকেন্ড পার্ট পড়বো, সেকেন্ড পার্টেও কিন্তু দুটো দেওয়া থাকবে, কিন্তু আমরা আর ওখানে আলোচনা করব না, আমরা পরবর্তী সেগমেন্টগুলোতে ডিরেক্টলি চলে যাব। ক্লিয়ার? নেক্সট চলে আসো পুরস্কার। তো মার্চ মাসের প্রথম যে পুরস্কারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি না, অস্কার 2024। তো এবারের অস্কার বা একাডেমি পুরস্কার, যার আরেক নাম হচ্ছে একাডেমিক পুরস্কার, এবারেরটা কততম ছিল না, 96তম, যেখানে বেস্ট পিকচার কোনটা হয়েছে, ওপেনহাইমার। বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল যিনি হয়েছেন তার নাম কি না, সিলিয়ান মার্ফি, সিনেমার নাম ওপেনহাইমার। বেস্ট অ্যাক্ট্রেস ইন এ লিডিং রোল যিনি হয়েছেন তার নাম এমা স্টোন, সিনেমার নাম পুয়ার থিংস। বেস্ট ডিরেক্টর যিনি হয়েছেন তার নাম ক্রিস্টোফার নোলান, সিনেমার নাম ওপেনহাইমার। আর অ্যানিমেটেড ফিচার ফিল্ম কোনটা হয়েছে, দ্য বয় অ্যান্ড দ্য হেরন। বোঝা গেল? সাপোর্টিং অ্যাক্টর, সাপোর্টিং অ্যাক্ট্রেস তুমি পড়তেও পারো নাও পারো, কিন্তু যে কটা দাগিয়ে দিলাম অবশ্যই মনে রাখবে। এবং তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে কি, পরীক্ষায় প্রশ্ন দেবে এবারে ওপেনহাইমার টোটাল কতগুলো অস্কার পুরস্কার পেয়েছে, সেক্ষেত্রে মনে রাখবে 7টা ক্যাটাগরিতে ওপেনহাইমার যে কিনা অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, অবশ্যই মনে রাখবে। চলে আসুন নেক্সট, পরের পুরস্কারটা। একজন ভারতীয় যাকে কিনা ইংল্যান্ডের রাজা চার্লস III তরফ থেকে অনারারি নাইটহুড পুরস্কার দেওয়া হলো, যদি বলো ভারতীয়টার নাম কি, নাম হচ্ছে কি, সুনীল ভারতী মিত্তল। তো ইনি কোন কোম্পানির সাথে যুক্ত, তা আমরা মোবাইল ফোনে ইউজ করি এয়ারটেলের সিম, সেই এয়ারটেল বা কোম্পানির প্রতিষ্ঠাতা বা ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা যিনি, যার নাম সুনীল ভারতী মিত্তল, ইনি হচ্ছেন বলতে পারো প্রথম ভারতীয় নাগরিক যাকে কিনা যে খেতাবটা দিল, খেতাবটা কি দিল, নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, সংক্ষেপে KBE পুরস্কার। পুরস্কারটা কে দিল না, ব্রিটেনের রাজা চার্লস III। কেন দিল তুমি যদি বলো, ফর সার্ভিস টু ইউনাইটেড কিংডম অ্যান্ড ইন্ডিয়া বিজনেস রিলেশন। তাহলে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে বিজনেস রিলেশনকে মজবুত করার ক্ষেত্রে এই ব্যক্তিটির অবদান যা, সেই অবদানকে মাথায় রেখে ব্রিটেনের রাজা চার্লস III এর তরফ থেকে সম্প্রতি একজন ভারতীয়কে প্রথমবারের জন্য এই পুরস্কারটা দেওয়া হলো। ভারতীয়টির নাম কি, সুনীল ভারতী মিত্তল। পরীক্ষার প্রশ্ন কি দেবে, পরীক্ষার প্রশ্ন দেবে যে সম্প্রতি অনারারি নাইটহুড পুরস্কারে সম্মানিত করা হলো কাকে, 4টে নাম দিয়ে দিতে পারে, বা বলতে পারে সম্প্রতি অনারারি নাইটহুড পুরস্কারে ব্রিটেনের রাজা কিং চার্লস III কর্তৃক যিনি পুরস্কৃত হলেন তার নাম কি। ঘুরিয়ে প্রশ্ন কি করতে পারে, সুনীল ভারতী মিত্তল যিনি কিনা ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান অফ ভারতী এন্টারপ্রাইজ, তাকে সম্প্রতি কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছে, তখন 4টে পুরস্কারের নাম থাকবে, যার মধ্যে আনসার হচ্ছে অনারারি নাইটহুড। কোন দেশ দিয়েছে না, ইউকে থেকে দেওয়া হয়েছে। চলে আসুন নেক্সট, মিসেলস অ্যান্ড রুবেলা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড। তাহলে হাম ও রুবেলা চ্যাম্পিয়ন পুরস্কার কারা পেল,
না ইন্ডিয়ার যে হেলথ মিনিস্ট্রি তাকে সম্প্রতি এই পুরস্কারে সম্মানিত করা হলো। পুরস্কারটা দিল কারা? তখন মনে রাখবে মিসেলস অ্যান্ড রুবেলা পার্টনারশিপ, যেটাকে M&RP বলা হয়। এবার তুমি বলতে পারো কেন এই পুরস্কারটা দিল? তখন মনে রাখবে ভারত এই দুটো রোগ প্রতিহত করতে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে বা যে সমস্ত স্ট্র্যাটেজি নিয়েছে এই দুটো রোগকে নির্মূল করার ক্ষেত্রে, সেই কারণের জন্য বা ভারতের এই পদক্ষেপের জন্য ভারতকে কুর্নিশ জানিয়ে এই পুরস্কারে সম্মানিত করেছে ইন্ডিয়ার হেলথ মিনিস্ট্রিকে। যদি তুমি দেখো 6ই মার্চ দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, যাকে রেকগনাইজ করা হলো মিসেলস অ্যান্ড রুবেলা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড দিয়ে। পুরস্কারটা কারা দিল? আগেই বলেছি, মিসেলস অ্যান্ড রুবেলা পার্টনারশিপ, অর্থাৎ M&RP তরফ থেকে পুরস্কারটা দেওয়া হলো। চলে আসুন নেক্সট। আমরা জানি যে নোবেল পুরস্কার টোটাল 6টা ক্যাটাগরিতে দেওয়া হয়, তাই তো? কি কি ক্যাটাগরি? নোবেলের ক্যাটাগরি যদি আমরা দেখি তাহলে নোবেল প্রাইজ কি কি ক্যাটাগরিতে দেওয়া হয় আমরা জানি। ফিজিক্স, আমরা জানি কেমিস্ট্রি, আমরা জানি মেডিসিন, আমরা জানি ইকোনমিক্স, আমরা জানি পিস, আমরা জানি লিটারেচার, রাইট? 6টা ক্যাটাগরিতে। এখানে কি কোথাও তুমি ম্যাথামেটিক্স ক্যাটাগরি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না তো। কিন্তু আবার যদি বলি আচ্ছা কোন পুরস্কারটাকে অঙ্কের নোবেল বলা হয়, তখন আমরা কি বলি? ম্যাথামেটিক্স নোবেল হিসেবে যে পুরস্কারটা কাউন্ট হয় সেই পুরস্কারটার নাম কি? না অ্যাবেল প্রাইজ, রাইট? এটাকে আমরা কি বলি? না ম্যাথ নোবেল। অঙ্কে নোবেল পুরস্কার দেওয়া হয় না, কিন্তু নোবেল পুরস্কারের সমতুল্য যে পুরস্কারটা অঙ্কে দেওয়া হয় পুরস্কারটার নাম কি? না অ্যাবেল প্রাইজ, রাইট? ঠিক একই রকম যদি তোমাকে বলা হয় আচ্ছা আর্কিটেকচারে নোবেল প্রাইজ বলা হয় কোন পুরস্কারটাকে, তখন তুমি কি বলবে? প্রিটজার প্রাইজ। মনে থাকবে? তাহলে আর্কিটেকচারের নোবেল বলা হয় যে পুরস্কারটাকে, পুরস্কারটার নাম কি? প্রিটজার প্রাইজ। আর সেই পুরস্কারটাই সম্প্রতি একজন জাপানিজ পেয়েছে। নাম কি? নাম হচ্ছে কি না রিকেন ইয়ামামোটো। জাপানের ইয়োকোহামা প্রদেশে বসবাসকারী রিকেন ইয়ামামোটো, যাকে 2024-এ প্রিটজার আর্কিটেকচার প্রাইজ, যেটাকে কি বলা হয় হাইয়েস্ট গ্লোবাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড হিসেবে সম্মানিত করা হয়েছে। মাথায় রাখবে ইনি হচ্ছেন 53তম লরিয়েট, যাকে কিনা কি পুরস্কার দেওয়া হলো? এই প্রিটজার আর্কিটেকচার পুরস্কার দেওয়া হলো। আর ইনি হচ্ছেন 9ম জাপানিজ যে কিনা এই পুরস্কারটা পেল। পুরস্কার স্বরূপ কি না $1,00,000 এবং একটা ব্রোঞ্জের মেডেলও তাকে দেওয়া হয়েছে। তো পুরস্কার কি দিয়েছে, মেডেল কি দিয়েছে, কিচ্ছু লাগবে না, 3টে পয়েন্ট মনে রাখতে হবে। কে পেয়েছে? রিকেন ইয়ামামোটো। কোন কান্ট্রি? জাপান। পুরস্কারটার নাম প্রিটজার আর্কিটেকচার প্রাইজ। এই পুরস্কারটাকে আরেকভাবে কি বলা হয়? আর্কিটেকচারাল নোবেল। গল্প শেষ। চলে আসো পরেরটা। এবার দেখো নেদারল্যান্ডের তরফ থেকে একজন ভারতীয় রাইটার, যাকে কি পুরস্কার দেওয়া হলো? পুরস্কারটার নাম এরাসমাস প্রাইজ 2024। পুরস্কারটা কারা দিল? না নেদারল্যান্ডের কি না প্রিমিয়াম এরাসমিনিয়াম ফাউন্ডেশনের তরফ থেকে এই পুরস্কারটা দেওয়া হলো। নেদারল্যান্ডের প্রিমিয়াম ইরাসমিয়ানাম ফাউন্ডেশনের তরফ থেকে পুরস্কারটা দেওয়া হলো। কেন পুরস্কারটা দেওয়া হলো? না জলবায়ু পরিবর্তনের বিষয় তার লেখালেখির জন্য। ওকে, জলবায়ু পরিবর্তনের উপর তার লেখালেখির জন্য পুরস্কারটা দিল। স্যার পুরস্কারটা কে পেল একটু যদি বলেন? তাহলে পুরস্কারটা পেল কে? একজন বিখ্যাত ভারতীয় রাইটার যার নাম অমিতাভ ঘোষ, যিনি কিনা আবার পদ্মশ্রী সম্মানেও সম্মানিত। তাহলে একজন ভারতীয় রাইটার যিনি কিনা পদ্মশ্রী সম্মানে সম্মানিত, রাইটারের নাম অমিতাভ ঘোষ, যাকে নেদারল্যান্ডের তরফ থেকে এরাসমাস প্রাইজ 2024-এ সম্মানিত করা হলো। পুরস্কারটা কেন দেওয়া হয়েছে? না জলবায়ু পরিবর্তনের উপরে অমিতাভ ঘোষের লেখালেখির জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হলো। স্যার প্রশ্নটা কি আসবে? প্রশ্নটা বলবে এরাসমাস প্রাইজটা কোন দেশ থেকে দেওয়া হয়? নেদারল্যান্ড। আর 2024-এ কোন ভারতীয় পেয়েছে? তখন আনসার কি? অমিতাভ ঘোষ। ক্লিয়ার? চলো পরেরটা। তাহলে পুরস্কার সেগমেন্ট আমাদের কমপ্লিট। নেক্সট সেগমেন্টটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স। তো বুকস অ্যান্ড অথার্সের মধ্যে
তিনটে বই আছে। প্রথম বইটার নাম হচ্ছে সোয়ালোইং দ্য সান, দ্বিতীয় হচ্ছে ইসরায়েল ওয়ার ডায়েরি, আর তৃতীয় হচ্ছে কনস্পিরেসি টু আউটস মি ফ্রম দ্য প্রেসিডেন্সি। এই 3 নম্বর বইটার নামটা এবং তার লেখকের নামটা অবশ্যই মনে রাখবে। লেখকের নাম কি না, গোতাবায়া রাজাপাকসে। এনার পরিচয় কি, ইনি হচ্ছেন শ্রীলঙ্কার এক্স প্রেসিডেন্ট। তো এই গোতাবায়া রাজাপাকসে কে কিভাবে সিংহাসনচ্যুত করা হয় সেই নিয়েই গল্পটা। ওকে, বইটার নাম দ্য কনস্পিরেসি অফ আউটস মি ফ্রম দ্য প্রেসিডেন্সি। এছাড়া সোয়ালোইং দ্য সান বইটার লেখিকার নাম লক্ষ্মী মুর্দেশ্বর পুরী, আর ইসরায়েল ওয়ার ডায়েরি লেখকের নাম বিশাল পান্ডে। 3 নম্বর বইটার নাম বিশেষ গুরুত্ব দিয়ে আবারও বলছি, মনে রাখবে, পরীক্ষায় আসার মতো একটা বই। নেক্সট চলে আসো অ্যাপয়েন্টমেন্ট, নিযুক্তিকরণ। ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের রেসপেক্টে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেগুলো এক ঝলকে দেখে নেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভারতের নতুন লোকপাল কাকে করা হয়েছে, ইন্ডিয়ার নতুন লোকপাল এবং তার চেয়ারম্যান কাকে করা হয়েছে, নামটা মনে রাখবে, অজয় মানিক রাও খানউইলকার, যাকে কিনা কি করা হয়েছে, অ্যাজ এ চেয়ারপারসন অফ লোকপাল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। পরীক্ষার প্রশ্ন দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লোকপাল। সেই ভারতের নতুন লোকপাল কাকে করা হয়েছে, অজয় মানিক রাও খানউইলকার, নামটা অবশ্যই মনে রাখবে। গত 27শে ফেব্রুয়ারি 2024 ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু যিনি কিনা অ্যাপয়েন্ট করেন এই লোকপালকে। আর লোকপালটা কি না, এটা একটা অ্যান্টি কারাপশন অথরিটি ইন ইন্ডিয়া। চলে আসো পরেরটা, বলছে প্রেসিডেন্ট অফ প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া, মানে ভারতে যে প্যারালিম্পিক কমিটি আছে তার নতুন প্রেসিডেন্ট কাকে করা হয়েছে, কাকে করা হয়েছে, দেবেন্দ্র ঝাঝারিয়া। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, ইনি হচ্ছেন একজন জ্যাভেলিন থ্রোয়ার। তো দেবেন্দ্র ঝাঝারিয়া দায়িত্ব নিলেন ভারতের নতুন প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসেবে। কাকে সরিয়ে, তখন নামটা মনে রাখবে, দীপা মালিক, যিনি কিনা 31শে অক্টোবর 2024 পর্যন্ত দায়িত্বে ছিলেন, তারপর অবসর নিয়েছেন, মানে দায়িত্ব থেকে অবসর নিয়েছেন, সেই জায়গায় দায়িত্ব সামলাতে আসছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। এখন প্রশ্ন দিতে পারে যে ইনি যদি প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট হন তাহলে ভারতে অলিম্পিক কমিটির প্রেসিডেंट के कौन है भैया, जिसको हम लोग बोलते हैं गोल्डन गर्ल, जिसको हम लोग बोलते हैं पायोली एक्सप्रेस, नाम क्या है, पीटी उषा। एकदम ठीक ही ভেবেছো তোমরা, নামটা মনে রাখবে, পিটি উষা, যাকে আমরা কি বলি না, যিনি হচ্ছেন আমাদের অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট। তো ভারতের অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কে, পিটি উষা, আর প্যারালিম্পিকটা কি জানলাম, দেবেন্দ্র ঝাঝারিয়া। চলে আসো নেক্সট, আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ, হাসছো কেন, ঠিকই তো বলেছি, আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ পাকিস্তান তার নতুন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছে। কততম প্রেসিডেন্ট, প্রথম মনে রাখবে 14তম। নামটা কি, নামটা হচ্ছে আসিফ আলী জারদারি। হলো, ইনি কি এর আগে পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন, ঠিক ভেবেছো, একদম ঠিক ভেবেছো, ছিলেন। 2008 থেকে 2013 পর্যন্ত ইনি পাকিস্তানের 11তম রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। তাহলে এটা তার দ্বিতীয়বার এই দায়িত্বে আসা। ইনি যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করেন তার নাম কি না, পাকিস্তান পিপলস পার্টি, তার কো চেয়ারম্যান ছিলেন, তাই না। আর ইনি যাকে রিপ্লেস করলেন, অর্থাৎ আগে যিনি পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন তার নাম কি, আরিফ আলভি। তাহলে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভিকে সরিয়ে পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হিসেবে যিনি শপথ নিলেন তার নাম আসিফ আলী জারদারি, যিনি কিনা 2009 থেকে 2013 সাল পর্যন্ত পাকিস্তানের 11তম প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। তার নামটা ভুল হবে না, প্রেসিডেন্ট কে, আসিফ আলী জারদারি। চলো পরেরটা, নিউ সিএম অফ হরিয়ানা। তো আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী কে ছিল আমরা জানি কি না, আগে মুখ্যমন্ত্রী ছিল কে না, মনোহর লাল খট্টর। হ্যাঁ, এই যে মনোহর লাল খট্টর, যিনি কিনা বলতে পারো আগে সিএম ছিলেন। তো তার জায়গায় নতুন সিএম কে হলো নায়েব সিং সাইনি। কোন পলিটিক্যাল পার্টি না, ভারতীয় জনতা পার্টি থেকে বলতে পারো। এনার কনস্টিটিউয়েন্সিটার নাম কি জেনে রাখা দরকার, কুরুক্ষেত্র হচ্ছে এর কনস্টিটিউয়েন্সিটার নাম। ইনি হচ্ছেন হরিয়ানার কততম মুখ্যমন্ত্রী না, 11তম মুখ্যমন্ত্রী। তাহলে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী কে হলো নায়েব সিং সাইনি।
ইনি হরিয়ানার কততম মুখ্যমন্ত্রী? 11তম মুখ্যমন্ত্রী। কনস্টিটিউয়েন্সিটার নাম কি? কনস্টিটিউয়েন্সিটার নাম হচ্ছে কুরুক্ষেত্র, যেটা হচ্ছে কনস্টিটিউয়েন্সিটার নাম। আর কাকে রিপ্লেস করলেন? মনোহর লাল খট্টার। আর নায়েব সিং সাহানি কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে? বিজেপি। ঠিক তো? চলো নেক্সট, পরেরটা। নিউ পিএম অফ পেরু। তাহলে পেরুর নতুন প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু পেরু দিয়ে আমাকে পরীক্ষায় যেটা ফেস করতে হয়, যে প্রশ্নটা, যে পেরুর ক্যাপিটালটার নাম কি? তো ক্যাপিটালটার নাম আমি মনে রাখবো কি না, লিমা। রাইট, পেরুর ক্যাপিটাল কি? লিমা। এবার চলে আসো, যিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন পেরুর, নাম কি? গুস্তাভো লিনো আদ্রিয়ানজেন ওয়ালা। কি বললাম? গুস্তাভো লিনো আদ্রিয়ানজেন ওলায়া, যে কিনা পেরুর নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। খুব বেশি যে ওয়েটেজ দিয়ে এই নামটা মনে রাখতে হবে এরম ব্যাপার নয়, বাট কান্ট্রি ক্যাপিটালের রেসপেক্টে অবশ্যই মনে রাখবে পেরুর দেশটা ক্যাপিটালটার নাম কি না, লিমা। চলে আসো, তাহলে অ্যাপয়েন্টমেন্ট সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরের সেগমেন্ট যেটা আমরা পড়বো সেটা কি না, গভর্নমেন্ট নতুন কোনো স্কিম লঞ্চ করেছে কিনা, অ্যাপ লঞ্চ করেছে কিনা, কোনো পোর্টাল লঞ্চ করেছে কিনা, সেগুলো একটু আমরা মার্চ মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে যদি কিছু হয়ে থাকে দেখে নেব। চলো তাহলে দেখে নেওয়া যাক। তাহলে 1 থেকে 15-র মধ্যে মার্চের প্রথম যে ক্যাম্পেইনটা যেটা লঞ্চ হয়েছে, ক্যাম্পেইনটার নাম কি? মেরা পহলা ভোট দেশ কে লিয়ে। মেরা পহলা ভোট দেশ কে লিয়ে ক্যাম্পেইনটা কাদের জন্যে, কারা লঞ্চ করেছে, উদ্দেশ্য কি? 3টে মেন জিনিস আমাকে মনে রাখতে হবে। ক্যাম্পেইনটা কাদের জন্যে? ইয়ং ভোটারদের জন্যে, যারা প্রথমবার ভোট দেবে এবারে। কারা লঞ্চ করেছে? 2টো মিনিস্ট্রি লঞ্চ করেছে, খুব ভালো করে মনে রাখবে। ক্যাম্পেইনটা লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ এডুকেশন এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, যারা কিনা জয়েন্টলি সারা দেশব্যাপী বলতে পারো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চ করেছে। ক্যাম্পেইনটার নাম মেরা পহলা ভোট দেশ কে লিয়ে। কাদের জন্যে? টু এনকারেজ দ্য ফার্স্ট টাইম ভোটার টু পার্টিসিপেট ইন 2024 লোকসভা ইলেকশন, যারা কিনা 2024-এ প্রথমবার লোকসভা ইলেকশনে ভোট দেবে, তাদেরকে এনকারেজ করার জন্য মিনিস্ট্রি অফ এডুকেশন এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর তরফ থেকে জয়েন্টলি একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে। ক্যাম্পেইনটার নাম মেরা পহলা ভোট দেশ কে লিয়ে। চলে আসো পরেরটা, ভান্তারা প্রোগ্রাম। তো প্রোগ্রামটায় যাওয়ার আগে নেমন্তন্ন ছিল, তো সারা ভারতবাসীর নেমন্তন্ন ছিল, বিদেশের বিভিন্ন হাই প্রোফাইল লোকজনের নেমন্তন্ন ছিল। আরে ভাই, তোমারও ছিল, আমারও ছিল, ভুলে গেলে? আরে মুকেশ আম্বানির ছেলের প্রি ওয়েডিং সেরিমনি কোথায় হলো? জামনগরে হলো তো, তাই না? ছেলেটার নাম কি? অনন্ত আম্বানি। তো ইনার পরিচয়টা কি? অনন্ত আম্বানি, যে কিনা ডিরেক্টর অন দ্য বোর্ড অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং রিলায়েন্স ফাউন্ডেশন। তো তিনি বলতে পারো একটা আমব্রেলা স্কিম লঞ্চ করেছেন, যে স্কিমটার নাম কি? নাম হচ্ছে ভান্তারা। কথাটার মানে কি? স্টার অফ দ্য ফরেস্ট। তো এই যে আমব্রেলা স্কিমটা লঞ্চ করেছেন, যার নাম হচ্ছে ভান্তারা, কথাটার মানে হচ্ছে স্টার অফ ফরেস্ট। তো এই স্কিমের আন্ডারে ইনি কি করছেন না, যত প্রাণী আছে যারা কোথাও না কোথাও অ্যাবিউজ হয়েছে, যারা ইনজিওর্ড, যাদের বয়স হয়ে গেছে, যারা খেতে পাচ্ছে না, এই সমস্ত অ্যানিমালগুলোকে তুলে এনে সেবা শুশ্রূষা করে রাখছে নিজের একটা জায়গায়। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে জামনগরের কাছে। প্রায় 3000 একর জায়গা জুড়ে তিনি এই বলতে পারো কাণ্ড কারখানাটা ঘটাচ্ছেন। ওকে, তাহলে ভান্তারা স্কিমটা কি? ভান্তারা স্কিমটা বলছে টু রেস্কিউ, ট্রিট, কেয়ার ফর অ্যান্ড রিহ্যাবিলিটেট ইনজিওর, অ্যাবিউজ অ্যান্ড থ্রেটেন অ্যানিমাল ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। শুধু যে ভারতবর্ষের তোমার কি বলে জানো, অ্যানিমালদের যে রিহ্যাবিলিটেট করছে এরম ব্যাপার নয়, বিদেশ থেকেও বলতে পারো যে সমস্ত প্রাণীরা ইনজিওর বা ওনার নলেজের মধ্যে যতটুকু থাকছে, উনি তাদেরকে নিয়ে এসে তার এই জায়গায় রেখে সেবা শুশ্রূষা করে প্রতিপালন করছেন। এবং ইনি তার জন্য জায়গাটা যেটা বেছে নিয়েছেন কি না, জায়গাটা হচ্ছে কোথায় না, গ্রিন বেল্ট অফ রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্স ইন গুজরাট, যেটাকে কি বলা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যানিমাল রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, যেটা প্রায় 3000 জায়গা জুড়ে রয়েছে। তো তার এই মহৎ
কাজকে কুর্নিশ। ওকে, তিনি এত বড় একটা ধনী পরিবারের ছেলে, তা সত্ত্বেও যে তিনি এই ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন, তার এই কাজকে কুর্নিশ, তাই না? উনি এই ফিল্ডে নাও আসতে পারতেন, এই সমস্ত প্রাণীদের সম্পর্কে ভাবার ওনার কোনো দরকারও ছিল বলে মনে হয় না। তা সত্ত্বেও উনি যে এই কাজটা করছেন তার জন্য অবশ্যই হ্যাটস অফ। থ্যাংক ইউ স্যার এই ধরনের কাজ করার জন্যে। চলে যাব পরেরটা। নেক্সট স্কিমটা কি আছে না, ইন্দিরা মা ইন্দলু হাউজিং স্কিম। ইন্দিরা অ্যাকচুয়ালি এটাকে তুমি যদি ভাঙো তাহলে হচ্ছে ইন্দিরা প্লাস আম্মা, ইন্দিরা আম্মা ইন্দলু হাউজিং স্কিম। এই ইন্দিরা আম্মাটাকে একসঙ্গে বলা হচ্ছে কি না, ইন্দিরা আম্মা ইন্দলু হাউজিং স্কিম। যে স্কিমটা নাম দিয়ে তোমাকে প্রশ্ন করবে যে এই স্কিমটা কোন রাজ্য সরকার চালু করেছে, তখন তুমি কি বলবে, এই স্কিমটা লঞ্চ করেছে তেলেঙ্গানা সরকার। কাদের জন্য না, তেলেঙ্গানায় যে সমস্ত মানুষ, গরিব মানুষদের বাড়ি নেই বা ঘর নেই, তাদের জন্য তেলেঙ্গানা সরকারের তরফ থেকে স্কিমটা লঞ্চ করা হয়েছে। আর এটা তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে তেলেঙ্গানা স্টেট হাউসিং কর্পোরেশন লিমিটেড যারা কিনা স্কিমটা ইমপ্লিমেন্টেড করছে। এবার একটু স্কিমটা সম্পর্কে জেনে নেওয়া যাক। এর জন্য তেলেঙ্গানা সরকার কত টাকা বরাদ্দ করেছে, 22,500 কোটি টাকা। এই 22,500 কোটি টাকা ইনভেস্ট করে তেলেঙ্গানা সরকার কি করবে, কত বাড়ি তৈরি করে দেবে, 4.5 লাখ বাড়ি তৈরি করে দেবে। কাদের জন্যে, যাদের ঘর বাড়ি নেই, প্রথমেই বলা আছে। শুধু কি তাই, তোমার যদি বাড়ি না থাকে তোমাকে বাড়ি বানাবার জন্য 5 লাখ টাকা দেওয়া হবে। তোমার যদি জমি না থাকে তোমাকে জমি প্লাস বাড়ি বানাবার জন্য তোমাকে জমিও দেওয়া হবে, সাথে আবার বাড়ি বানাবার জন্য 5 লাখ টাকা দেওয়া হবে। হলো, সর্বসাধারণের জন্য এটা 5 লাখ। কিছু ক্রাইটেরিয়া আছে, পরে আসছি। কিন্তু যারা এসসি বা এসটি তাদের জন্য কিন্তু 6 লাখ টাকার অ্যামাউন্ট, কিন্তু 6 লাখ। এবার ক্রাইটেরিয়া কি কি মেজারমেন্টের মধ্যে তোমাকে আসতে হবে? প্রথম কথা, তোমার খড়ের ছাউনি বাড়ি থাকতে হবে, মাটির দেয়ালের বাড়ি থাকতে হবে, তুমি তেলেঙ্গানায় দীর্ঘদিন যে বসবাস করো তার প্রমাণপত্র তোমার থাকতে হবে, তোমার বিপিএল কার্ড থাকতে হবে, তবেই তুমি কিন্তু এই বেনিফিটটা পাবে বা এই স্কিমের আন্ডারে আসবে। সেটাই এখানে বলেছে। দেখো কি বলেছে, আন্ডার দ্য স্কিম দ্য হাউজিং সাইট অ্যান্ড ₹5 lakh ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স উইল বি গিভেন টু দ্য পুয়ার হু ডু নট ওন ল্যান্ড। যাদের নিজস্ব জমি নেই তাদেরকে জমি দেওয়া হবে, তার সাথে 5 লাখ টাকা দেওয়া হবে। আর অ্যাপ্লিকেন্ট হু অলরেডি ওন ল্যান্ড উইল রিসিভ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ ₹5 lakh টু কনস্ট্রাক্ট আ হাউস অন দেয়ার ল্যান্ড। আর যাদের জমি আছে কিন্তু বাড়ি করতে পারছে না তাদেরকে কি দেওয়া হবে না, 5 লাখ টাকা দেওয়া হবে। তাহলে আবারও মনে রাখতে হবে, জমি আছে তাদেরকে টাকা দেওয়া হবে, জমি নেই জমি প্লাস টাকা দুটোই দেওয়া হবে। কেন এত স্পেসিফিকলি স্কিমগুলো পড়ছি, আমাকে যদি একটা স্টেটমেন্ট কনক্লুশনে কোশ্চেন করতে দেয় যে ইন্দিরা আম্মা হাউজিং স্কিমের আন্ডারে কোন তথ্যটা সঠিক নয়, 4টে অপশন দিয়ে দিল, তখন যেটা সঠিক খুঁজে বার করতে হবে। আর সঠিক খুঁজে বার করতে গেলে স্কিম ডিটেলসটা তোমাকে একটু ভালো করে জেনে রাখতে হবে। এবার আর কি বলেছে না, যারা রাজ্যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব রয়েছে তারা কিন্তু 6 লাখ টাকা করে পাবে। এবার এলিজিবিলিটি কি হবে না, অ্যাপ্লিকেন্টকে কি বলতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে তেলেঙ্গানার। এছাড়া তুমি হয় মাটির বাড়িতে থাকো অথবা তুমি কি না খড়ের চাউনিওয়ালা ঘরে তোমাকে থাকতে হবে। তোমাকে বিলো পভার্টি লাইন তোমার কার্ড থাকতে হবে, মানে বিপিএল কার্ড থাকতে হবে, এবং তোমার ফ্যামিলি ইনকাম 2 লাখ টাকার বেশি কিন্তু ইয়ারলি হলে চলবে না। তাহলে তোমার ফ্যামিলি ইনকাম 2 লাখ টাকার বেশি হলে তোমার চলবে না। তোমার মাটির বাড়িতে তুমি হয়তো থাকছো, এরকম কন্ডিশন যদি তোমার থাকে তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমাকে তেলেঙ্গানাতে দীর্ঘদিন ধরে বা পার্মানেন্ট রেসিডেন্ট তুমি যে তেলেঙ্গানার সেটা তোমাকে প্রমাণ করতে হবে এবং তোমার বিপিএল কার্ড থাকতে হবে, তবেই তুমি এই স্কিমের বেনিফিটগুলো পাবে। চলে আসো পরেরটা, মাহাতারি বন্দনা যোজনা স্কিম। মাহাতারি বন্দনা যোজনা স্কিম আমাদের প্রাইম মিনিস্টার লঞ্চ করলো গো। কোথায়? ছত্তিশগড়ে। তো বিভিন্ন ফেজে এই স্কিমের আন্ডারে টাকা দেওয়া হবে। প্রথম ফেজের জন্য অলরেডি 655 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে প্রাইম মিনিস্টার। স্কিমটার নাম মাহাতারি বন্দনা যোজনা। কোন রাজ্য? ছত্তিশগড়। যে স্কিমের আন্ডারে এই যে টাকাটা দেওয়া হচ্ছে, কি পারপাসে দেওয়া হচ্ছে, যাতে সেখানকার মহিলাদের কি না
ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় এবং তার জন্য প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হবে সেই রাজ্যে বসবাসকারী মহিলাদের। তাহলে সেম অ্যাজ ওয়েস্ট বেঙ্গল, শুধু এইদিকে দেখলে হবে? ভারতের সব রাজ্য একই গল্প করছে, তাই না? তাহলে ছত্তিশগড় গভর্নমেন্টের আন্ডারে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে কিনা স্কিমটা উদ্বোধন করলো, স্কিমটার নাম মহাতারি বন্দনা যোজনা স্কিম। যে স্কিমটা কোথায় করলো যদি বলা হয়, ছত্তিশগড়ে। উদ্দেশ্য কি? টু আপলিফট অ্যান্ড ইকোনমিক্যালি এম্পাওয়ার ওম্যান ইন দ্য স্টেট। তাহলে রাজ্যে ইকোনমিক্যালি মহিলাদেরকে তুলে ধরাই হচ্ছে অন্যতম কাজ এই স্কিমটার আন্ডারে, এবং যার জন্য প্রতি মাসে 1,000 টাকা করে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হবে তার অ্যাকাউন্টে। কন্ডিশন শুধু একটাই, সব মহিলারা পাবে না গো। ছত্তিশগড়ে শুধুমাত্র যারা ম্যারিড ওম্যান, এলিজিবিলিটির মধ্যে পড়ছে, ম্যারিড ওম্যান যারা, তাদেরকেই এই সুযোগটা দেওয়া হবে। সব মহিলারা কিন্তু এই সুযোগটা পাবে না। ক্লিয়ার? চলো পরেরটা। এরপর স্পোর্টস আপডেট। তাহলে স্কিম অ্যাপ পোর্টাল আমাদের হয়ে গেল। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না, স্পোর্টস আপডেট। তো স্পোর্টসের মধ্যে প্রথম ঘটনাটা কি আছে না, প্রো কাবাডি লিগ সেশন 10। তো এখান থেকে আমি যেটা মনে রাখবো সেটা হচ্ছে, দেখো কালারিং করে দেওয়া আছে যে এবারে চ্যাম্পিয়ন কে না পুনেরি পাল্টন, যেটা তাদের প্রথম খেতাব, আর রানার আপ কে হয়েছে হরিয়ানা স্টিলার্স। এছাড়া বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো তুমি পড়তেও পারো, বাট সেগুলো দিয়ে পরীক্ষার প্রশ্ন হবে না। জাস্ট ইনফরমেশনের জন্য তুমি দেখে রাখবে। যেমন এটা হয়েছে 2রা ডিসেম্বর থেকে 1 মার্চ পর্যন্ত। আয়োজনকারী দেশটার নাম ইন্ডিয়া। টোটাল 12টা টিম এখানে পার্টিসিপেট করেছে। 137খানা ম্যাচ খেলা হয়েছে। টপ স্কোরার হচ্ছে আনসু মালিক দাবাং দিল্লি থেকে। মোস্ট ট্যাকেল পয়েন্ট পেয়েছে কি না মোহাম্মদ রেজা চেনিয়া পুনেরি পাল্টন থেকে। সাকসেসফুল রেড আংশু মালিক আবার ইন্ডিয়া থেকে দাবাং দিল্লি। আর মোস্ট সাকসেসফুল ট্যাকেল সেম নাম মোহাম্মদ রেজা চেনিয়া, যে কিনা ইরান থেকে বিলং করে আর পুনেরি পাল্টনের হয়ে খেলছে। তো আমাকে এখানে মনে রাখতে হবে দুটো পয়েন্ট। চ্যাম্পিয়ন বললে পুনেরি পাল্টন, যেটা হচ্ছে তাদের প্রথম খেতাব, আর রানার আপ বললে হরিয়ানা স্টিলার। মিটে গেল। প্রো কাবাডি লিগের পরে চলে আসো কি না সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স। তাহলে ফর্মুলা 1-এর কিং কাকে বলি আমরা? একটাই তো নাম, ম্যাক্স ভার্স্টেপেন। এই ম্যাক্স ভার্স্টেপেন যে কিনা এবছরের মরশুমের প্রথম ম্যাচ যেটা হয়েছিল যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই বাহারিন গ্র্যান্ড প্রিক্স। এই বাহারিন গ্র্যান্ড প্রিক্সও চ্যাম্পিয়ন হচ্ছে ম্যাক্স ভার্স্টেপেন। আবার যদি আমরা দেখি সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স, মানে ঠিক এর আগেরটা যদি আমরা দেখি, সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স যেটা এখানে লেখা ছিল, মানে প্রথম ম্যাচটা হচ্ছে বাহারিন, সেকেন্ড ম্যাচটাই হচ্ছে সৌদি আরবিয়ান। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতলো কে বা রেস জিতলো কে? ম্যাক্স ভার্স্টেপেন। কোন টিমের হয়ে পারফর্ম করে না রেড বুলের হয়ে পারফর্ম করে, আর ইনি হচ্ছেন একজন বেলজিয়াম কাম ডাচ ড্রাইভার। তাহলে মার্চ মাসের ফার্স্ট হাফের মধ্যে যদি আমরা দেখি দুটো রেস এর কথা এখানে বলা আছে। তো দুটো রেসই জিতেছে কে? ম্যাক্স ভার্স্টেপেন। একটা হচ্ছে সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স আর একটা হচ্ছে বাহারিন গ্র্যান্ড প্রিক্স। চলে আসো পরেরটা। অ্যান্থনি ডিমেলো ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? পরীক্ষার প্রশ্নই হচ্ছে এটা, না জানা থাকলে মাথা চুলকে মরে যেতে হবে। ওকে, অথচ কিন্তু আমরা এই খেলাটাকে বিশালভাবে উপভোগ করেছি। 5খানা টেস্ট ম্যাচ হয়েছিল, রেজাল্ট হয়েছিল 4-1। 4টে ইন্ডিয়া জিতেছে, একটা ইংল্যান্ড জিতেছে। রিসেন্টলি হয়ে গেল টেস্ট সিরিজ ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যে। তো সেই টেস্ট সিরিজটার ট্রফিটার নাম কি? ট্রফিটার নাম হচ্ছে অ্যান্থনি ডিমেলো ট্রফি। তাহলে এখান থেকে প্রথমে মনে রাখতে হবে এটা কোন খেলার সঙ্গে যুক্ত। তখন মনে রাখবো এটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। তো সম্প্রতি ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজটা হয়ে গেল, 5টা টেস্ট সিরিজ হয়ে গেল, কবে থেকে? 25 জানুয়ারি থেকে 9 মার্চ 2024 ভারতের বিভিন্ন জায়গায় হয়ে গেল। তো সেই টেস্ট সিরিজটার ট্রফিটার নাম হচ্ছে অ্যান্থনি ডিমেলো ট্রফি। আর যে সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে? যশস্বী জয়সওয়াল ইন্ডিয়া থেকে। মোস্ট রান যশস্বী জয়সওয়াল ইন্ডিয়া থেকে। মোস্ট উইকেট কে? রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়া থেকে। অশ্বিন উইকেট পেয়েছিল এই সিরিজটায় 26টা। যশস্বী জয়সওয়াল টোটাল রান করেছিল 712। তার জন্যই প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে কে না যশস্বী জয়সওয়াল। তাহলে মনে রাখবে অ্যান্থনি ডিমেলো ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত না ক্রিকেট। এরপর কোনো বিখ্যাত পার্সোনালিটি মারা গেছে কিনা 1 থেকে 15 মার্চের মধ্যে আমরা দেখে নেব। নেই।
তাহলে 1 থেকে 15ই মার্চের মধ্যে কোনো বিখ্যাত পার্সোনালিটি যেটা আমার পরীক্ষায় পড়তে পারে মারা গেছে কি না, তাই এখানে নট অ্যাপ্লিকেবল বা এনে লিখে দেওয়া হলো। তাহলে পরের সেগমেন্ট মিলিটারি এক্সারসাইজ বা মহড়া। মহড়ার মধ্যে প্রথম যে মহড়াটা নিয়ে আমরা আলোচনা করব, মহড়াটার নাম কি? সি ডিফেন্ডার্স 2024, যেটা কিনা ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং ইউএস কোস্ট গার্ডের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কোথায় না? পোর্ট ব্লেয়ার, আন্দামান। কবে? 9 মার্চ 2024। আর এই মহড়াটার নাম কি বললাম? সি ডিফেন্ডার্স 2024। তাহলে পরীক্ষার প্রশ্ন দুটো প্যাটার্নে হতে পারে। আমাকে বলতে পারে এক্সারসাইজ সি ডিফেন্ডার্স কোন দুটো কোস্ট গার্ডের মধ্যে হয়েছে বা কোন দুটো দেশের কোস্ট গার্ডের মধ্যে হয়েছে, একটা ইন্ডিয়া একটা ইউএসএ। আমাকে বলতে পারে সম্প্রতি ইন্ডিয়া ইউএসএর মধ্যে একটা মারিটাইম সিকিউরিটি এক্সারসাইজ হয়ে গেল, এক্সারসাইজটার নাম কি? তখন আনসার হচ্ছে সি ডিফেন্ডার্স। আর মনে রাখার জন্যে এটা কোথায় হলো? এটা হলো হচ্ছে আমাদের আন্দামান পোর্ট ব্লেয়ারে বলতে পারো এটা কন্ডাক্ট করা হয়েছিল। তাহলে মহড়া একটাই ছিল। নেক্সট সেগমেন্টে চলে যাব আমরা মিসলেনিয়াস বা বিবিধ। তো মার্চের 1 থেকে 15-র মধ্যে মিসলেনিয়াস ইনফরমেশনের মধ্যে প্রথম খবরটা কি আছে না একটা র্যাঙ্কিং। র্যাঙ্কিংটা কিসের? ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024। তো সেই ইন্ডেক্সটা প্রকাশ করে কারা? ইন্ডেক্সটা প্রকাশ করে ইউএস চেম্বার অফ কমার্সের তরফ থেকে কি না ইন্ডেক্সটা প্রকাশ করা হয়। এবারেরটা হচ্ছে 12তম এডিশন, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত হয়েছে? ইন্ডিয়ার র্যাঙ্কিং হয়েছে 42। ওভারঅল তুমি যদি দেখো ইন্ডিয়া 42। 1 নম্বরে কোন কান্ট্রি আছে? 1 নম্বরে হচ্ছে ইউএসএ। 2 নম্বরে কে আছে? 2 নম্বরে হচ্ছে ইউকে। আর 3 নম্বরে কে আছে? 3 নম্বরে হচ্ছে ফ্রান্স। তাহলে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই মনে রাখতে হবে এরম ব্যাপার নয়। নাম্বার 1 কান্ট্রি ইউএসএ কিসে? না ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স। এবারেরটা হচ্ছে 12তম এডিশন। রিপোর্টটা কারা প্রকাশ করে? না ইউএস চেম্বার অফ কমার্সের তরফ থেকে রিপোর্টটা প্রকাশ করা হয়। যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে? ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 42 বা 42তম। চলে আসো পরেরটা পার্স 1, যেটা একটা রিসার্চ স্যাটেলাইট। দেখো হেভি জিনিস। প্রথমত লঞ্চ করেছে একটা দেশ, দ্বিতীয় মনে রাখতে হবে এটা কোন দেশের স্যাটেলাইট, আর তৃতীয় মনে রাখতে হবে এই স্যাটেলাইটটা কি কাজ করবে। শেষ থেকে আসি, স্যাটেলাইটটা কি কাজ করবে না ইরানের টপোগ্রাফিকে স্ক্যান করে রিপোর্ট পাঠাবে। তাহলে স্যাটেলাইটটা কোন দেশের? স্যাটেলাইটটা হচ্ছে ইরানের। কি ধরনের স্যাটেলাইট না এটা একটা রিসার্চ স্যাটেলাইট, যেটা প্রথমেই বলা হয়েছে। স্যাটেলাইটটা লঞ্চ করলো কারা? রাশিয়া স্যাটেলাইটটাকে লঞ্চ করে দিল। আর স্যাটেলাইটটার নাম কি? নাম হচ্ছে পারাস 1। তুমি যদি এইভাবে পড়ো গোটা ঘটনাটা 4টে পয়েন্টের মধ্যে কমপ্লিট। তাহলে রাশিয়ার অ্যারোস্পেস সেন্টার থেকে একটা স্যাটেলাইট লঞ্চ করা হলো, স্যাটেলাইটটার নাম পারাস 1। কোন দেশের স্যাটেলাইট? ইরানের স্যাটেলাইট। কি ধরনের স্যাটেলাইট? রিসার্চ স্যাটেলাইট, যেটা কিনা ইরানের টোপোগ্রাফিকে রিসার্চ করবে বা স্ক্যান করে রিপোর্টগুলো পাঠাবে। এটা গেল ক্লিয়ার। চলো নেক্সট, মহারাষ্ট্র ক্যাবিনেটের তরফ থেকে সম্প্রতি অ্যাপ্রুভ করা হলো কিসের না রিনেমিং অফ 8 রেলওয়ে স্টেশন ইন মুম্বাই। তাহলে মুম্বাইয়ের 8টা রেল স্টেশনের নতুন নাম করার প্রপোজালটা অ্যাপ্রুভ করলো মহারাষ্ট্র ক্যাবিনেট। মানে নতুন 8টা স্টেশনের নামকরণ হলো। আগে নাম কি ছিল, এখন নাম কি হলো, চলো দেখে নেওয়া যাক। তাহলে আগে নাম ছিল কারি রোড, এখন নাম হলো লালবাগ। আগে নাম ছিল স্যান্ডহার্স রোড, এখন নাম হয়েছে ডোংরি। আগে নাম ছিল মেরিন লাইন, এখন নাম হয়েছে কি না মুম্বাদেবী। আগে নাম ছিল কটন গ্রিন, এখন নাম হয়েছে কালা চৌকি। আগের নাম ছিল চার্নি রোড, এখন নাম হয়েছে গিরগাঁও। আগে নাম ছিল ডকইয়ার্ড রোড, এখন নাম হয়েছে মাসগাঁও। আগে নাম ছিল কিং সার্কেল, এখন নাম হয়েছে কি না তীর্থকর পার্শিভনাথ, তীর্থকর পার্শিভনাথ। আর আগে নাম ছিল মুম্বাই সেন্ট্রাল, এখন নাম নতুন নাম নানা জগন্নাথ শঙ্কর সেট স্টেশন। তো এই সবকটার মধ্যে এই যে 8 নম্বর নামটা না, এটা খুব ভালো করে মনে রাখবে। কি নাম? নানা জগন্নাথ শঙ্কর সেট স্টেশন, যেটা নতুন নাম হয়েছে, যার আগের নাম ছিল মুম্বাই সেন্ট্রাল। তাহলে টোটাল 8টা রেল স্টেশনের নাম অ্যাট এ টাইম চেঞ্জ করার অ্যাপ্রুভাল দিল কারা না মহারাষ্ট্র ক্যাবিনেটের তরফ থেকে এটার অ্যাপ্রুভাল দেওয়া হলো, তাই এটা নিউজে এসছে। চলে আসো নেক্সট,
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, আমরা প্রত্যেকে জানি যে এটা প্রতিষ্ঠা হয়েছিল 2015-তে। কোথায় না ফ্রান্সে। কিন্তু এটারই যদি বলি হেডকোয়ার্টারটা কোথায় আছে, আমরা জানি হেডকোয়ার্টার হচ্ছে কি না গুরগাঁও। গুরগাঁও মানে এটা কোথায় না হরিয়ানা, তাই না? দুটো দেশ জয়েন্টলি বলতে পারো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সটা প্রতিষ্ঠা করেছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা কে না ফ্রান্স। এবার এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সটা নিউজে কেন এসছে তুমি যদি বলো, তাহলে 97তম মেম্বার কান্ট্রি হিসেবে সম্প্রতি এই অ্যালায়েন্সে যোগদান করলো যে দেশটার নাম হচ্ছে পানামা। তাহলে পানামা 97 মেম্বার হিসেবে বলতে পারো এখানে যোগদান করলো। কিন্তু মনে রাখতে হবে সম্প্রতি 119তম সিগনেটারি মেম্বার কান্ট্রি হিসেবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগদান করলো যে দেশটার নাম কি মল্টা। যোগদানটা কবে হয়েছে 5 মার্চ বলতে পারো মল্টা অ্যাজ এ সিগনেটারি মেম্বার হিসেবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগদান করেছে। আর সম্প্রতি 97 মেম্বার হিসেবে এখানে যোগদান করলো কে পানামা। চলে আসো নেক্সট, মিশন দিব্যাস্ত্র। আমরা দেখতে পেলাম সম্প্রতি আমরা অগ্নি 5 যেটা একটা কি না ব্যালিস্টিক মিসাইল আমরা লঞ্চ করলাম। সেই অগ্নি 5 যা রেঞ্জ নিয়ার অ্যাবাউট 6 to 7,000 কিলোমিটারের মধ্যে। কিন্তু এই মিসাইলটার ব্যালিস্টিক মিসাইলটার বৈশিষ্ট্য কি না একটা নতুন টেকনোলজিটার নাম কি MIRV, যার পুরো অর্থ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল। আবারও বলছি টেকনোলজিটা কি MIRV, এটা দিয়েই তোমার পরীক্ষার প্রশ্ন হবে। MIRV ফুল ফর্মটা দিয়ে যদি জিজ্ঞেস করে আমি বলবো মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল। একসাথে অ্যাট এ টাইম মাল্টিপল টার্গেটকে অ্যাটাক করতে পারে হচ্ছে এই মিসাইলটা। তার সঙ্গে এটা একটা নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইল, তার জন্যই এটার নাম হয়েছে দিব্যাস্ত্র। ওকে, তার জন্যই মনে রাখবে নামটা হয়েছে দিব্যাস্ত্র। অগ্নি 5 মিসাইলের নাম দিব্যাস্ত্র, তার কারণ দুটো, এক নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে, আর দ্বিতীয় কি এই MIRV টেকনোলজির জন্য। বোঝা গেল? দেখো সেটাই এখানে বলেছে, যেটা সম্প্রতি লঞ্চ করা হয়েছে কোথা থেকে, ডক্টর APJ আব্দুল কালাম আইল্যান্ড, যেটা রয়েছে কিনা ওড়িশা। যেখান থেকে টেস্ট করলো কারা না DRDO তরফ থেকে এটা টেস্ট করা হলো কি না অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইলকে টেস্ট করা হলো। এটা একটা কি বলেছে না নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইল, যার নাম হচ্ছে মিশন দিব্যাস্ত্র, বা যাকে আমরা বলতে পারি ডিভাইন ওয়েপন। কোনো মতে মিস যাবে না। চলে আসো নেক্সট, অরুণাচল প্রদেশ যে কিনা তার 27তম ডিস্ট্রিক্ট বা নতুন ডিস্ট্রিক্ট ঘোষণা করলো। নামটা কি, নতুন ডিস্ট্রিক্টটার নাম বিচম। আর এই ঘোষণাটা কে করলো, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, যে কিনা বলতে পারো এই ডিস্ট্রিক্টটার উদ্বোধন করলো। ডিস্ট্রিক্টটার যদি তুমি বলো হেডকোয়ার্টার কোথায়, তাহলে হেডকোয়ার্টার হচ্ছে কি না নাপাংফুং, যেটা হচ্ছে হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে নাপাংফুং। আর এই নতুন যে ডিস্ট্রিক্টটা অর্থাৎ এই বিচম বলে যে নতুন ডিস্ট্রিক্টটা তৈরি হলো, এটা মনে রাখবে ওয়েস্ট খেমাং এবং ইস্ট খেমাং ডিস্ট্রিক্ট থেকে কার্ভ আউট হয়ে এটা তৈরি হয়েছে, মানে কেটে বেরিয়ে এসে ওয়েস্ট খেমাং এবং ইস্ট খেমাং ডিস্ট্রিক্ট থেকে কেটে বেরিয়ে এসে নতুন ডিস্ট্রিক্ট হিসেবে ফর্ম করলো, 27তম ডিস্ট্রিক্ট হিসেবে ফর্ম করলো, নাম হচ্ছে বিচম। আর স্টেটটা কি, স্টেটটা হচ্ছে অরুণাচল প্রদেশ। চলে আসো নেক্সট, আমরা OTT প্ল্যাটফর্ম তো নাম শুনেছি, বিভিন্ন ধরনের সিনেমা দেখি তাই না, অ্যামাজন বলো, নেটফ্লিক্স বলো, আর ডিজনি হটস্টার বলো, বিভিন্ন রকম OTT প্ল্যাটফর্ম আছে। তো সরকারি কোনো OTT প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত কিন্তু ছিল না। তো সেই প্রথম সরকারি, ভারতের প্রথম সরকারি OTT প্ল্যাটফর্ম যে রাজ্য লঞ্চ করলো, রাজ্যটার নাম কেরালা। ওকে, আর এই OTT প্ল্যাটফর্মটার নাম কি সি স্পেস। জাস্ট এইটুকু মনে রাখবে যে OTT প্ল্যাটফর্মটার নাম কি সি স্পেস। কোন রাজ্য চালু করেছে, কেরালা। কি চালু করেছে, ভারতের প্রথম সরকারি OTT প্ল্যাটফর্ম। নেক্সট, ন্যাটো। আমরা খুব সম্প্রতি দেখলাম যে ন্যাটো তার প্রতিষ্ঠার 75 বছর উদযাপন করলো। ন্যাটো যেটা একটা মিলিটারি অ্যালায়েন্স, যেটা প্রতিষ্ঠা হচ্ছে 1949 সাল, আমরা প্রত্যেকে জানি তাই তো। আর যার হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। তো এতদিন পর্যন্ত ন্যাটোতে মেম্বার কান্ট্রির সংখ্যা ছিল কি না 31টা। ফিনল্যান্ড যে কিনা 31তম মেম্বার হিসেবে জয়েন করেছিল।
আরেকটা জয়েনিং বহুদিন ধরে আটকে ছিল, সেটা সম্প্রতি কমপ্লিট হয়ে গেল। কোন দেশটা? সুইডেন, যে কিনা ন্যাটোর 32তম মেম্বার হিসেবে সম্প্রতি জয়েন করলো, তাই এটা নিউজে। সেটাই বলেছে, দেখো, সুইডেন অফিসিয়ালি জয়েন ন্যাটো অ্যাজ ইটস 32 মেম্বার। জাস্ট এইটুকু মনে রাখবে, তাহলেই হবে। সুইডেন যে কিনা ন্যাটোর কততম দেশ হিসেবে জয়েন করলো? 32তম দেশ হিসেবে জয়েন করলো। নেক্সট, ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্ট। তোমাকে এই লাইনটা তুলেই প্রশ্ন দেবে যে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্ট এটা কোন রাজ্যে হচ্ছে, বা পার্টিকুলার জায়গাটার নাম কি? রাজ্য বললে মনে রাখবো হরিয়ানা, পার্টিকুলার জায়গাটার নাম বললে হিসার, যেখানে কিনা এই গ্রিন হাইড্রোজেন প্লান্ট হাব তৈরি হচ্ছে। ওকে, যেটা কিনা আমাদের ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি কিনা মিনিস্ট্রি অফ স্টিল, ভার্চুয়ালি উদ্বোধন করলো ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্ট ইন দ্য স্টেনলেস স্টিল সেক্টর অ্যাট জিন্দাল স্টেনলেস স্টিল লিমিটেড, স্টেনলেস লিমিটেড। কোথায় আছে এটা? হরিয়ানা, হিসারে। নেক্সট কি আছে না, সম্প্রতি ভারতবর্ষের 8টা স্টেটের 10টা প্রোডাক্ট, যে 10টা প্রোডাক্ট কি পেলো না, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেলো। তো এখানে একটু বলে রাখি, এই মুহূর্তে ভারতবর্ষের টোটাল জিআই ট্যাগ প্রোডাক্টটা পৌঁছেছে 600+, 600+ প্রোডাক্টকে জিআই ট্যাগের আওতার মধ্যে আনা হয়েছে। সব থেকে বেশি তুমি যদি বলো জিআই ট্যাগ পাওয়া রাজ্যটার নাম কি, তখন মনে রাখবে উত্তরপ্রদেশ, নিয়ার অ্যাবাউট প্রায় 69। অর্থাৎ এই ভিডিওটা তোমরা যখন দেখবে তত দিন পর্যন্ত 69 পরবর্তীকালে বাড়তে পারে। ওকে, এইবার নতুন যে খবরটা, মার্চ মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে সেখানে এই 10টা প্রোডাক্ট, যেটা কিনা 8টা স্টেটের মধ্যে নতুন জিওগ্রাফিক্যাল ট্যাগ হিসেবে এসছে। যার মধ্যে যদি আমরা দেখি মাজুলি মাস্ক, যেটা কোথাকার? আসামের প্রোডাক্ট। আসামের আরেকটা প্রোডাক্ট পেয়েছে জিআই ট্যাগ, যার মধ্যে নাম কি না আসাম মাজুলি ম্যানুস্ক্রিপ্ট পেন্টিং। এছাড়া গুজরাটের 2টো প্রোডাক্ট আছে, কি না আম্বাজি হোয়াইট মার্বেল এবং কচ্ছ রোগান ক্রাফট। ওড়িশার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম কি কটক সিলভার ফিলিগ্রি। অন্ধ্রপ্রদেশের একটা প্রোডাক্ট আছে যার নাম কি না নারসাপুর ক্রকেট ল্যাক প্রোডাক্ট। মধ্যপ্রদেশের একটা প্রোডাক্ট আছে যার নাম রতলাম রিওয়ান লাসুন, বা যেটাকে আমরা বলি গার্লিক, বা বাংলায় বললে রসুন। তেলেঙ্গানার প্রোডাক্টটার নাম হচ্ছে হায়দ্রাবাদ ল্যাক ব্যাঙ্গেলস। ত্রিপুরার প্রোডাক্টটার নাম হচ্ছে ত্রিপুরা রিসা টেক্সটাইল, এবং ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্টটার নাম হচ্ছে কি না বেঙ্গল মাস্ক। বোঝা গেল? তাহলে এই 10টা প্রোডাক্ট এই 8টা স্টেটে বলতে পারো জিআই ট্যাগ হিসেবে পেয়েছে বলে সম্প্রতি খবরে এসছে। হ্যালো এভরিওয়ান, চলো তাহলে শুরু করা যাক সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা আশা করি সবার বোঝা গেছে। এখন আমরা এখানে মার্চ 16 থেকে 31 পার্ট 2 আমরা এখানে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি ঘটনা আছে। তো পার্ট 1-এর মতো পার্ট 2-তে আমরা একই রকম ইম্পর্টেন্ট ডেট রয়েছে। তো এটা নতুন করে পড়বো না, পার্ট 1-এ যেহেতু আমাদের এগুলো পড়া হয়ে গেছে। জাস্ট আমরা ডেটগুলো দেখে নিলাম, তারপরে আমরা আসছি ইম্পর্টেন্ট থিমস। এটাও আমাদের পার্ট 1-এ টোটাল 1 থেকে 31শে মার্চ পর্যন্ত কমপ্লিট আছে, তাই আমরা এটাও এখানে দ্বিতীয়বার আলোচনা করব না। আমরা ডিরেক্টলি চলে যাব পার্ট 2-র অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে। তো পার্ট 2 মার্চ মাসের 16 থেকে 31-এর মধ্যে গুরুত্বপূর্ণ পুরস্কার যেগুলো আছে, তার মধ্যে প্রথম যে পুরস্কারটা বলতেই হবে সেটা হচ্ছে মিস ওয়ার্ল্ড 2024। তো এই খেতাবটা মিস ওয়ার্ল্ড 2024 খেতাবটা যিনি পেলেন তার নাম কি? নাম হচ্ছে কি না ক্রিস্টিনা পিসকোভা। কোথাকার? ইনি হচ্ছেন চেক রিপাবলিকের একজন মহিলা, যিনি 2024-এর মিস ওয়ার্ল্ড খেতাবটা পেলেন। আর এবারের মিস ওয়ার্ল্ডটা মনে রাখবে 71তম মিস ওয়ার্ল্ড অনুষ্ঠান হলো। কোথায় হলো না মহারাষ্ট্র মুম্বাইতে। মুম্বাইয়ের কোথায়? জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এটা অনুষ্ঠিত হলো। মনে রাখার দরকার যে এই যে 71তম এডিশনটা হলো মিস ওয়ার্ল্ড কন্টেস্টের, যেটা আয়োজন করলো ইন্ডিয়া। এটা প্রথমবার আয়োজন করলো প্রায় 28 বছর পর, দীর্ঘ 28 বছর পর ইন্ডিয়া আবার এটার আয়োজন করলো। প্রিভিয়াসলি যদি আমরা দেখি এটা ভারতে হয়েছিল 1996-এ। আর এই 71তম মিস ওয়ার্ল্ড কন্টেস্টটা যদি বলো হোস্ট করলেন যিনি, তার নাম কি? হোস্ট করলেন হচ্ছে বলিউডের ফিল্ম মেকার করণ জোহর, এবং মিস ওয়ার্ল্ড 2013 যার নাম হচ্ছে মেগান ইয়ং ফ্রম দ্য ফিলিপিন্স থেকে, যারা কিনা বলতে পারো প্রোগ্রামটার হোস্ট ছিলেন। তাহলে মনে রাখতে হবে কি
না এই মিস ওয়ার্ল্ড 2024 খেতাবটা কে পেয়েছে? ক্রিস্টিনা পিলসকোভা। আর অনুষ্ঠানটা কোথায় হয়েছে? ইন্ডিয়াতে। পরের পুরস্কারটা যদি আমরা দেখি, চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড। প্রথমত মনে রাখবে এই পুরস্কারটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, তখন মনে রাখবে আউটস্ট্যান্ডিং ওম্যান মিডিয়া পার্সনের ক্ষেত্রে পুরস্কারটা দেওয়া হয়। তো নেক্সট প্রশ্ন, 2024-এ এই পুরস্কারটা কে পেলেন বা কারা পেলেন? দুজনকে দেওয়া হলো। একজনের নাম হচ্ছে তোমার গ্রীষ্মা কুঠার, আরেকজনের নাম হচ্ছে ঋতিকা চোপড়া। যে দুজন জার্নালিস্টকে 2024-এ কি না চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। পুরস্কারটা দেওয়া হলো কোথায়? দিল্লিতে। আর এনাদের দুজনের ব্যক্তিগত পরিচয় কি না, এই গ্রীষ্মা কুঠার ইনি কে ছিলেন? ইনি একজন বলতে পারো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, যে কিনা এই মণিপুরে যে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে বা অশান্ত মণিপুর তার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দিয়েছেন যিনি, তার নাম হচ্ছে এই গ্রীষ্মা কুঠার। ওকে, যিনি কিনা এটা সম্পর্কে ডিপলি রিসার্চও করেছেন এবং তারপর তিনি তার রিপোর্ট দিয়েছেন। আর ঋতিকা চোপড়ার পরিচয় কি? ইনি হচ্ছেন চিফ অফ ন্যাশনাল এডুকেশন এডিটর। কোথায়? না ইন্ডিয়ান এক্সপ্রেসে, দিল্লিতে। ইনি হচ্ছেন কি তাহলে না চিফ, ইন্ডিয়ান এক্সপ্রেসের চিফ, যে কিনা বলতে পারো ইনভেস্টিগেটিভ স্টোরিজের উপরে, ইন হার ডেপথ ইনভেস্টিগেটিভ স্টোরিজ, কিসের উপরে না ফিল্ড অফ এডুকেশন অ্যান্ড গভর্নমেন্ট পলিসি। তাহলে সরকারি যে সমস্ত পলিসি আছে, এডুকেশন পলিসি আছে, তার উপরে তার বিস্তারিত রিসার্চের জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তাহলে দুটো নাম মনে রাখবে, কি কারণের জন্য দিয়েছে জিজ্ঞেস করে না। দুটো প্রশ্ন এখান থেকে। প্রথম প্রশ্ন, চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ডটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? আউটস্ট্যান্ডিং ওম্যান মিডিয়া পার্সন। আর দ্বিতীয়, 2024-এ পুরস্কারটা কে বা কারা পেয়েছেন? দুটো নাম মনে রাখতে হবে, একটার নাম হচ্ছে গ্রীষ্মা কুঠার, আরেকটার নাম হচ্ছে ঋতিকা চোপড়া। নেক্সট পুরস্কারটার নাম কি? নেক্সট পুরস্কারটার নাম বলছে দেখো সঙ্গীতা কালানিধি অ্যাওয়ার্ড। কারা দিল? মিউজিক একাডেমির তরফ থেকে দেওয়া হলো। এই মিউজিক একাডেমি বলতে কোথায় আছে? এটা মাদ্রাস মিউজিক একাডেমির তরফ থেকে পুরস্কারটা দিয়েছে। কাকে দিয়েছে? যাকে আমরা চিনি টি.এম. কৃষ্ণা। সংক্ষিপ্ত নাম টি.এম. কৃষ্ণা, যিনি একজন বিখ্যাত কর্ণাটকী ভোকালিস্ট এবং একজন রমন ম্যাগসেসে প্রাপক। 2016 সালে যিনি কিনা এই পুরস্কারটা পেয়েছিলেন, তাকে 2024-এ মাদ্রাসে মিউজিক একাডেমির তরফ থেকে সঙ্গীতা কালানিধি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে যে 2024-এ সঙ্গীতা কালানিধি পুরস্কারে সম্মানিত করা হলো কাকে? তখন আমার আনসার হচ্ছে টি.এম. কৃষ্ণা হলো। ইনি হচ্ছেন একজন বিখ্যাত ভোকালিস্ট, তার সঙ্গে সঙ্গে কিছু লেখালেখির কাজও করেন। তো এনার বইগুলো তুমি যদি দেখো, 2021-এ এনার লেখা বইটার নাম হচ্ছে দ্য স্পিরিট অফ এনকোয়ারি। সেকেন্ড বইটার নাম হচ্ছে কি না সেবাস্টিয়ান অ্যান্ড সন্স। আর থার্ড বইটার নাম হচ্ছে, যেটা কিনা 2016-তে লিখেছিলেন, সেটা হচ্ছে এ সাউদার্ন মিউজিক। নেক্সট চলে আসো অ্যাবেল প্রাইজ 2024-এ অ্যাবেল পুরস্কার কাকে দেওয়া হলো? প্রথমত আমরা জানি যে অঙ্কে যেহেতু নোবেল পুরস্কার দেওয়া হয় না, তাই দুটো পুরস্কারকে বলা হয় ম্যাথামেটিক্স নোবেল। একটা হচ্ছে অ্যাবেল প্রাইজ, আরেকটা হচ্ছে ফিল্ডস মেডেল। যার মধ্যে 2024-এর যদি বলা হয় অ্যাবেল প্রাইজ কে পেয়েছেন, তখন মনে রাখবে কি নাম হচ্ছে মিশেল তালাগ্র্যান্ড। মিশেল তালাগ্র্যান্ড, বা পুরো নাম বললে মিশেল পিয়েরে তালাগ্র্যান্ড। কোথাকার লোক? না ইনি একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান, যাকে নরওয়ের একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্সের তরফ থেকে 2024-এ অ্যাবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আর মনে রাখবে মিশেল তালাগ্র্যান্ড ইনি হলেন 27তম প্রাপক কিসের? না অ্যাবেল প্রাইজের, যে পুরস্কারটাকে নোবেল প্রাইজ ফর ম্যাথামেটিক্স হিসেবে কাউন্ট করা হয়। ওকে, তাহলে অঙ্কে যেহেতু নোবেল পুরস্কার দেওয়া হয় না, মাথায় রাখবে অঙ্কে দুটো পুরস্কারকে নোবেল পুরস্কারের সঙ্গে তুলনা করা হয়। একটা হচ্ছে এই অ্যাবেল প্রাইজ, আরেকটা হচ্ছে ফিল্ডস মেডেল। তো এখানে অ্যাবেল পুরস্কারটা 2024-এ যিনি পেলেন, তিনি একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান। নামটা কি? নামটা হচ্ছে মনে রাখবে কি বললাম, মিশেল পেরি তালাগ্র্যান্ড। ওকে, চলো এরপর বুকস অ্যান্ড অথার্স। তাহলে ফার্স্ট সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল, যেটা ছিল আমাদের অ্যাওয়ার্ড। নেক্সট সেগমেন্টটা দেখবো যে মার্চ মাসের সেকেন্ড পার্টে কোনো গুরুত্বপূর্ণ বই আছে কিনা। যদিও ফার্স্ট পার্টে 3টে বই ছিল, সেকেন্ড পার্টের রেসপেক্টে কোনো ইম্পর্টেন্ট বই নেই, তাই এখানে রাখা হয়নি। ওকে, কোনো ইম্পর্টেন্ট তেমন গুরুত্বপূর্ণ বই নেই, তাই এটা এখানে রাখা হয়নি। চলে যাব নেক্সট।
এরপর আসছি আমরা অ্যাপয়েন্টমেন্ট, ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ডের রেসপেক্টে নিযুক্তিকরণ। তো প্রথম দেখব আমরা নতুন নিযুক্তিকরণ কি হয়েছে না, নিউ ইলেকশন কমিশনার। আমরা জানি যেটা ঘটনা যেটা ঘটেছিল যে অনুপ চন্দ্র পান্ডে 14ই ফেব্রুয়ারি 2024 হলো যে কিনা রিটায়ারমেন্ট করে, এবং অরুণ গোয়েল যে কিনা 8ই মার্চ যে কিনা রেজিগনেশন দেয়। তাহলে এই দুজনের পদ খালি ছিল। তা আমরা জানি একজন চিফ ইলেকশন কমিশনারের আন্ডারে দুজন থাকে সাবঅর্ডিনেট তাকে হেল্প করার জন্য, ইসি ইলেকশন কমিশনার। তা দুটো পোস্টই কিন্তু ভ্যাকেন্ট চলছিল, তাই না? তো সেই পোস্ট দুটোতে নতুন করে যাদেরকে অ্যাপয়েন্ট করা হলো, নাম কি? নাম হচ্ছে গণেশ কুমার, আর একটা হচ্ছে ডক্টর সুখবীর সিং সান্ধু। কি নাম বললাম? একজনের নাম বললাম জ্ঞানেশ কুমার, আর একটা নাম হচ্ছে সুখবিন্দর সিং সান্ধু, যে দুজনকে নিউ ইলেকশন কমিশনার হিসেবে সম্প্রতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আর এনাদের পরিচয় কি? জ্ঞানেশ কুমার এবং ডক্টর সুখবিন্দর সিং সান্ধু আর দ্য 1988 ব্যাচ ফ্রম কেরালা অ্যান্ড উত্তরাখণ্ড ক্যাডার রেসপেক্টিভলি। বোঝা গেল? তাহলে আমাকে বলতে পারে দুজনের একজনের নাম দিয়ে বলতে পারে যে সম্প্রতি নতুন ইলেকশন কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন যিনি, তার নাম কি? 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে থেকে আমাকে কারেক্ট আনসারটা বেছে নিতে হবে। চলে আসো নেক্সট। এই নিয়ে বলতে পারো 5th টার্ম, পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন কে? না, ভ্লাদিমির পুতিন। তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট বলতে পারে ভ্লাদিমির পুতিন, যার বয়স হয়েছে 71 বছর, হ্যাজ সিকিউর আ রেকর্ড 5th টার্ম অ্যাজ আ প্রেসিডেন্ট অফ রাশিয়া বাই উইনিং দ্য 2024 প্রেসিডেন্সিয়াল ইলেকশন। এবং তিনি কত ভোট পেয়েছেন? নিয়ার অ্যাবাউট প্রায় 88% ভোট পেয়েছেন। তাহলে কি বললাম? রাশিয়ায় এই মুহূর্তে প্রেসিডেন্টকে পুতিন, সম্প্রতি ইলেকশন হলো, সেই ইলেকশনে তিনি আবার জিতলেন এবং জিতে তিনি তার রেকর্ড 5th টার্ম প্রেসিডেন্টটা কমপ্লিট করলেন। এবার এই জেতার পর এবার থেকে তো 6th টার্মটা স্টার্ট হয়ে গেল। এবার কি বলেছে দেখো, উইথ দিস নিউ 6-year টার্ম Putin became the longest serving Russian or Soviet leader in the history since Joseph Stalin and the longest reigning president in post-Soviet Russia. তাহলে এই যে তার 6 নম্বর টার্মটা স্টার্ট হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গেই বলতে পারো পুতিন বা ভ্লাদিমির পুতিন যে কিনা লংগেস্ট সার্ভিং রাশিয়ান প্রেসিডেন্ট হিসেবে উঠে এলো। এর আগে যদিও আমরা দেখেছিলাম জোসেফ স্টালিন যে কিনা রাশিয়ায় সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন, তো তার জায়গায় বলতে পারো নতুন করে যিনি দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি হিসেবে উঠে আসছেন তার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। মনে রাখার বিষয়, জোসেফ স্টালিন 1924 সাল থেকে 1953 সাল পর্যন্ত, মানে তার মৃত্যু দিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে গেল। এরপর আমরা চলে যাব ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাকে করা হলো। ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাকে করা হলো না, নবীন জিন্দাল, চেয়ারম্যান অফ জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, যে কিনা দায়িত্ব নিল অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন, দ্য অ্যাপেক্স বডি অফ দ্য ডোমেস্টিক স্টিল অ্যাসোসিয়েশন। মানে আমাদের ভারতে যে ডোমেস্টিক স্টিল অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স বডি, তো সেখানেই বলতে পারো নবীন জিন্দাল, যিনি কিনা চেয়ারম্যান অফ জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, যিনি কিনা দায়িত্ব নিলেন, কিসের দায়িত্ব নিলেন না, অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন। তাহলে আমাকে প্রশ্ন করবে যে দিলীপ ওমেন যে কিনা সিইও ছিল কোথাকার না, আর্সেলার মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়ার, তার জায়গায় বলতে পারো নতুন করে ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট করা হলো কাকে? তখন আমার আনসার হচ্ছে নবীন জিন্দালকে করা হলো। চলে আসো নেক্সট, পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী কাকে করা হয়েছে আমরা দেখে নেব। পর্তুগালের প্রেসিডেন্ট যার নাম হচ্ছে মার্সেলো রেবেলো ডিসোজা, যে কিনা নাম করলো কার না, লুইস ফিলিপ মন্টিনেগ্রো কার্ডোসো ডে মোরাইস ইস্তেভেস। নামটা ছোট্ট, লুইস ফিলিপে মন্টিনেগ্রো কার্ডোসো ডে মোরাইস এস্তেভে, যে কিনা নতুন কি হলো না, প্রাইম মিনিস্টার হলো কোথাকার না, পর্তুগালের। তাহলে আমাকে যদি বলে ইন শর্ট, যদি আমাকে মনে রাখতে হয় জাস্ট এই নামটা মনে রাখবে, লুইস ফিলিপ মন্টিনেগ্রো, যে কিনা নতুন প্রাইম মিনিস্টার হলেন কোথাকার না, পর্তুগালের। চলে আসো নেক্সট, আমরা এভারেডি ব্যাটারির নাম শুনেছি তো,
এভারেডি ব্যাটারি নাম শুনেছি, ছোটবেলা থেকে দেখে আসছি। সেই এভারেডি ইন্ডাস্ট্রির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যাকে বেছে নিল, কাকে বেছে নিল? নীরজ চোপড়া। যদিও এর আগে অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার সবাই বলতে পারো এই এভারেডি যে ক্যাম্পেন গিভ মি রেড, এই ক্যাম্পেনের সঙ্গে যুক্ত ছিল বা বলতে পারো ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ছিল। কিন্তু এভারেডি কোম্পানি নতুনভাবে 2020-তে টোকিও অলিম্পিকে গোল্ড পাওয়া মেডেলিস্ট নীরজ চোপড়াকে অ্যাপয়েন্ট করলো তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তাহলে আমাকে বলবে এভারেডি ব্যাটারি বা এভারেডি কোম্পানির তরফ থেকে সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে যাকে, তার নাম কি? নাম হচ্ছে নীরজ চোপড়া। ক্লিয়ার? চলো, নীরজ চোপড়ার পরে আমরা দেখব কি না, ফিকির লেডিস অর্গানাইজেশন। তো ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নাম তো আমাদের জানা আছে। এর একটা লেডিস উইংস আছে। সেই লেডিস উইংসের 41তম প্রেসিডেন্ট হিসেবে যাকে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হলো, নামটা কি জিজ্ঞেস করলে এক কথায় মনে রাখবে, জয়শ্রী দাস বর্মা, যিনি কিনা দায়িত্ব নিলেন কিসের না 41তম ন্যাশনাল প্রেসিডেন্ট অফ ফিকিস লেডিস অর্গানাইজেশন। কোন টাইম পিরিয়ডের জন্য? 2024-25-এর জন্য। বোঝা গেল? তাহলে আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে 2024-25-এ ফিকির লেডিস অর্গানাইজেশনের 41তম ন্যাশনাল প্রেসিডেন্ট কাকে করা হয়েছে? আমার আনসার হচ্ছে জয়শ্রী দাস বর্মাকে। চলে আসো নেক্সট। এরপর হচ্ছে কিনা সেনেগাল তার নতুন রাষ্ট্রপতি ঘোষণা করেছে 24শে মার্চ। বলতে পারো সেনেগাল যে কিনা তাদের নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করলো। নাম কি? নাম হচ্ছে বাসিরো দিময় দিয়াখার ফায়ে। পুরো নাম কি বললাম? বাসিরো দিওমায়ে দিয়াখার ফায়ে, যে কিনা সেনেগালের রাষ্ট্রপতি ইলেকশন জিতলো এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে কি না আত্মপ্রকাশ করলো। কার জায়গায় এলো এই ফায়ে? কার জায়গায় এলো? আগে ছিল ম্যাকিশাল রাষ্ট্রপতি হিসেবে ছিল, তার জায়গায় দায়িত্ব নিলে হচ্ছে এই বিসারো ফায়ে। তাহলে আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে সেনেগালের নতুন রাষ্ট্রপতি কে হয়েছে, তখন আমার আনসার হচ্ছে, পুরো নামটা যদি বলি তাহলে বিসারো দিওমে দাখের ফায়ে। আর মনে রাখার ক্ষেত্রে সেনেগালের ক্যাপিটালটা কি যদি মনে হয়, মনে রাখবে ডাকার। এটা হচ্ছে ক্যাপিটালটার নাম। চলে আসো নেক্সট। এবার দেখবো আমরা গভর্নমেন্ট বিল। তাহলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে গেল পরের সেগমেন্টটা। এরপর দেখবো গভর্নমেন্টের কোনো স্কিম আছে কিনা, বা নতুন কোনো বিল এসছে কিনা, বা নতুন কোনো পোর্টাল আছে কিনা, বা নতুন কোনো অ্যাপ আছে কিনা মার্চের 16 থেকে 31 তারিখের মধ্যে। না, নেই। গভর্নমেন্টের সেই অনুযায়ী নতুন কোনো বিল, স্কিম, অ্যাপ কিছু নেই। তাহলে চলে যাব পরেরটা, স্পোর্টস আপডেট। তো স্পোর্টসের মধ্যে কি কি আছে দেখে নেব। প্রথমে আমরা আলোচনা করব কিনা ওম্যান প্রিমিয়ার লিগ 2024 হয়ে গেল। মনে রাখার জায়গা কোথায়? চ্যাম্পিয়ন কে হয়েছে? আরসিবি, এটা তাদের প্রথম খেতাব। রানার আপ কারা হয়েছে? দিল্লি ক্যাপিটাল হলো। এটা ছিল বলতে পারো ওম্যান প্রিমিয়ার লিগের সেকেন্ড এডিশন। আয়োজন করেছিল বিসিসিআই। কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। ফরম্যাট হচ্ছে টি20 ফরম্যাট। এবারে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে? দীপ্তি শর্মা, যে কিনা ইউপি ওয়ারিয়ার্সের হয়ে খেলেছে। মোস্ট রান কে পেয়েছে? না এলিসি পেরে, আরসিবির হয়ে, অস্ট্রেলিয়ার প্লেয়ার। মোস্ট উইকেট কে পেয়েছে? না শ্রেয়াঙ্কা পাটিল, আরসিবির হয়ে। তাহলে শ্রেয়াঙ্কা পাটিল উইকেটের সংখ্যা 13টা, এলিসি পেরি রানের সংখ্যা হচ্ছে 347। দীপ্তি শর্মা যে কিনা প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি এই প্রথমবার মহিলাদের রেসপেক্টে। রানার আপ হয়েছে কে? দিল্লি ক্যাপিটাল। তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে যে ওম্যান প্রিমিয়ার লিগ, দেখুন মেন্স প্রিমিয়ার লিগটা তো সবাই মোটামুটি জানবে, যা রেজাল্ট হবে তার উপর, ওকে, সবাই খোঁজ খবর রাখছে। কিন্তু ওম্যান প্রিমিয়ার লিগ দিয়ে যদি আমাকে প্রশ্ন দেয় যে 2024-এর চ্যাম্পিয়ন কে, আমার আনসার হবে আরসিবি। চলো নেক্সট পরেরটা। আচ্ছা, এখানে আরেকটু ইনফরমেশন দেখে নিতে হবে ওম্যান প্রিমিয়ার লিগের রেসপেক্টে। যেখানে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে হয়েছে? দীপ্তি শর্মা। অরেঞ্জ ক্যাপ কার ছিল? না এলিসি পেরি। পার্পেল ক্যাপ কার ছিল? শ্রেয়াঙ্কা পাটিল। তার কারণ সব থেকে বেশি রান ছিল এলিসি পেরি, সব থেকে বেশি উইকেট ছিল, তাই অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ এখান থেকেই পেয়ে গেলাম। এমার্জিং প্লেয়ার মানে উঠতি খেলোয়াড় কে? না শ্রেয়াঙ্কা পাটিল, আরসিবি থেকে। সব থেকে বেশি 6 মেরেছে কে? শেফালি বর্মা, দিল্লি ক্যাপিটালস থেকে। আর টাটা পাঞ্চ ইভি ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন যাকে করা হয়েছে তার নাম কি? নাম হচ্ছে জর্জিয়া ওয়ারহেনহাম, আরসিবি থেকে। আর ক্যাচ অফ দ্য সিজন
কে জিতেছে না সঞ্জনা মুম্বাই থেকে। আর ফেয়ার প্লে খেতাবটা কাকে দেওয়া হয়েছে না আরসিবিকে দেওয়া হয়েছে। তাহলে যেমন আমরা নর্মাল আইপিএল এর সম্পর্কে ইনফরমেশন পড়ি, ঠিক একই রকম ওমেন প্রিমিয়ার লিগের রেসপেক্টেও ইনফরমেশন মনে রাখতে হবে। এখানে আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে কি না অফিসিয়াল স্পন্সর কারা ছিল, অফিসিয়াল স্পন্সর ছিল টাটা। ওমেন প্রিমিয়ার লিগ এবং ছেলেদেরটাও বলতে পারো অফিসিয়াল স্পন্সর কে না টাটা। সেক্ষেত্রে এই নামটাও এখানে মনে রাখতে হবে। চলে আসো নেক্সট রঞ্জি ট্রফি 2023-24 রেসপেক্টে রঞ্জি ট্রফির রেজাল্ট এক কথায় মনে রাখবো, জিতলো কারা মুম্বাই। কাদের হারিয়ে বিদর্ভাকে হারিয়ে। ফাইনালটা হয়েছিল কোথায় ওয়াংখেড় স্টেডিয়াম মুম্বাই মহারাষ্ট্রতে। সিজন কোনটা 2023-24। মুম্বাই দলের ক্যাপ্টেন কে ছিল আজিঙ্কা রাহানে, বিদর্ভা দলের ক্যাপ্টেন কে ছিল অক্ষয় ওয়াদকার। হলো এই নিয়ে মুম্বাই তার রঞ্জি ট্রফি কতবার জিতলো না 42 বার জিতলো। হলো লাস্ট জিতেছিল মুম্বাই হচ্ছে তোমার 2016-তে, তারপর থেকে বলতে পারো খরা চলছিল, আবার জেতা স্টার্ট করলো। হলো এবারের এডিশনটা কততম ছিল 89th এডিশন। এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ইন্ডিয়ার প্রিমিয়ার ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট, যেটা শুরু হয়েছিল 5ই জানুয়ারি থেকে চললো 14ই মার্চ পর্যন্ত। আর টুর্নামেন্টের রেসপেক্টে যদি আমরা দেখি কতগুলো টিম পার্টিসিপেট করেছিল 38টা। প্লেয়ার অফ দ্য সিরিজ কাকে করা হয়েছে না তনুষ কৈতানকে মুম্বাই থেকে। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনালের রেসপেক্টে কাকে করা হয়েছে মুশির খান মুম্বাই থেকে। বোঝা গেল? তাহলে ইন্ডিয়ার ডোমেস্টিক্যালি প্রিমিয়ার টুর্নামেন্টের নাম কি, তার নাম হচ্ছে রঞ্জি ট্রফি। 2023-24 রেসপেক্টে কারা জিতলো মুম্বাই, কাদেরকে হারিয়ে বিদর্ভাকে হারিয়ে। চলে আসো নেক্সট ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক সেন্টার। ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক সেন্টার কোথায় হলো, এক কথায় মনে রাখবে ভুবনেশ্বর। এটাই তোমার পরীক্ষার প্রশ্ন। স্টেট দিয়ে জিজ্ঞেস করলে ওড়িশা, আর পার্টিকুলার জায়গা দিয়ে জিজ্ঞেস করলে ভুবনেশ্বর। বোঝা গেল? আরো স্পেসিফিক তুমি যদি বলতে চাও তাহলে কোথায় না দেখো বলছে একটা ইটালিয়ান ফার্ম যার নাম হচ্ছে মন্ডো স্পা, যে কিনা প্রায় 10,000 স্কোয়ার মিটার জুড়ে বলতে পারো ট্র্যাক তৈরি করেছে। ভারতবর্ষে এই ধরনের ট্র্যাক বলতে পারো প্রথম। দ্য স্টেডিয়াম এর আন্ডারে কি কি ফেসিলিটি আছে না লং জাম্প, ট্রিপল জাম্প, 100 মিটার, 200 মিটার রেস, পোল ভল্ট এবং শর্ট পুট সবই আয়োজন করা যেতে পারে হচ্ছে এখানে। এছাড়াও এর আন্ডারে ইনডোর অ্যাকোয়াটিক সেন্টার রয়েছে, যার মধ্যে কি বলছে টেম্পারেচার কন্ট্রোল করা যাবে, 50m অলিম্পিক সাইজ সুইমিং পুল এবং 25m ওয়ার্ম আপ পুল। তাহলে 25 মিটারের ওয়ার্ম আপ পুল আছে, 50 মিটারে অলিম্পিক সাইজের সুইমিং পুল আছে, যেখানে বলতে পারো অ্যাকোয়াটিক সেন্টারটার মধ্যে তুমি টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারবে। আর কি বলেছে এই অ্যাকোয়াটিক সেন্টারে সিটিং ক্যাপাসিটি কত, প্রায় 1000 লোক বলতে পারো বসে যে কোনো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপকে উপভোগ করতে পারবে এই ইনডোর স্টেডিয়ামের মধ্যে। তাহলে স্টেডিয়ামটা স্টেট ওয়াইজ জিজ্ঞেস করলে কোথায় হয়েছে ওড়িশা, পার্টিকুলার জায়গায় জিজ্ঞেস করলে কোথায় ভুবনেশ্বর। ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক সেন্টার মনে রাখবে ভুবনেশ্বর। চলে আসো নেক্সট 2024 প্যারিস অলিম্পিক আবার কেন নিউজে আছে, তার কারণ হচ্ছে একজন ভারতীয় টেবিল টেনিস প্লেয়ার যার নাম আচান্তা শরৎ কমল, যে কিনা 2024 প্যারিস অলিম্পিকে ভারতের তরফ থেকে কি করবে পতাকা বহন করবে। প্যারিস অলিম্পিক যেটা হওয়ার কথা 26 জুলাই থেকে 11ই আগস্ট, কোথায় ফ্রান্সের প্যারিসে। মাথায় রাখতে হবে শরৎ কমল হচ্ছে 19তম ফ্ল্যাগ বিয়ারার ফর ইন্ডিয়া অ্যাট দ্য অলিম্পিক। তাহলে অলিম্পিকে ইনি হচ্ছেন 19তম ভারতীয় যে কিনা পতাকা বহন করবে। আর কি মনে রাখতে হবে অ্যাথলিট পূর্মা ব্যানার্জি, যিনি কিনা প্রথম ভারতীয় অলিম্পিয়ান ছিলেন যে কিনা ফ্ল্যাগ বিয়ারার করেছিল ইন্ডিয়ান কন্টিনজেন্টে 1920 সালের অলিম্পিকে, যেটা হয়েছিল কোথায় বেলজিয়ামের অ্যান্ট্রিপে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শরৎ কমল যে কিনা 19তম ভারতীয় হিসেবে পতাকা বহন করবে। তাহলে আমাকে মনে রাখতে গেলে মনে রাখতে হবে প্রথম যিনি ছিলেন ভারতের পতাকা বহন করেছিলেন তার নাম কি, তখন আমাকে মনে রাখতে হবে কি না পূর্মা ব্যানার্জি। আর কি না মেরি কম এবং হচ্ছে প্রাক্তন হকি ক্যাপ্টেন মনপ্রীত সিং, যারা কিনা ইন্ডিয়ার ফ্ল্যাগ বিয়ারার ছিল 2020 টোকিও অলিম্পিকের রেসপেক্টে। তাহলে এই সম্প্রতি প্যারিস অলিম্পিক কেন নিউজে এসছে না
ভারতের তরফ থেকে একজন টেবিল টেনিস স্টার যার নাম হচ্ছে শরৎ কমল বা অচন্তা শরৎ কমল, যে কিনা ভারতের হয়ে পতাকা বহন করবে কোথায় না প্যারিস অলিম্পিক, যেটা হবে 2024-এ। সময়টা হচ্ছে 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত। নেক্সট, ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024। এক কথায় মনে রাখবো কে জিতলো, রেসটা কে জিতলো, কার্লোস সেন্স জুনিয়র। কোন দেশের হয়ে ইনি খেলেন, ইনি হচ্ছেন স্পেন। আর কোন টিমের হয়ে পারফর্ম করেন, তখন মনে রাখবে ফেরারির হয়ে পারফর্ম করেন। তো এই অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স যেটা কিনা হলো কোথায়, অ্যালবার্ট পার্ক সার্কিট, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। সেখানেই 22 থেকে 24শে মার্চ বলতে পারো এই রেসটা অনুষ্ঠিত হয়েছিল, এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে কিনা অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলো হচ্ছে কার্লোস সেন্স জুনিয়র। আর কোন কান্ট্রি থেকে বিলং করেন যদি বলো তাহলে হচ্ছে স্পেন। আর যে টিমের হয়ে পারফর্ম করেন তার নাম হচ্ছে কি না ফেরারি। হয়ে গেল। এরপর চলে আসবো বিখ্যাত মৃত্যু। মার্চ মাসের অর্থাৎ 16 থেকে 31 তারিখের মধ্যে যে সমস্ত বিখ্যাত পার্সোনালিটি যারা মারা গেছেন তাদের সম্পর্কিত ইনফরমেশন আমরা একটু দেখে নেব এখানে। তো দেখো, যে নামটা প্রথমেই বলবো নাম হচ্ছে ড্যানিয়েল ক্যানেম্যান। ড্যানিয়েল ক্যানেম্যান, যে কিনা একজন বিখ্যাত ইসরায়েলি আমেরিকান এবং প্রথম এবং একমাত্র কি না মনোবিজ্ঞানী, যিনি কিনা নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিক্সে। সম্প্রতি 90 বছর বয়সে মারা গেছেন, তাই নিউজে এসছে। যার জন্ম হয়েছিল 5 মার্চ 1934। কোথায় না তেল আভিভ, যেটা বর্তমানে এখন ইসরায়েলে রয়েছে জন্ম। তো মারা গেলেন সম্প্রতি, তাই নিউজে এসছেন। তারা আমাকে বলতে পারে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী যিনি কিনা নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিক্সে, সম্প্রতি মারা গেলেন। নাম কি, নাম হচ্ছে ড্যানিয়েল ক্যানিম্যান বা ক্যানেম্যান। চলে আসো নেক্সট, লুইস ক্যামেরন। পুরো নামটা যদি আমরা দেখি, লুইস ক্যামেরন গসেট জুনিয়র। পরিচয় কি, ইনি হচ্ছেন প্রথম ব্ল্যাক ম্যান যে কিনা অস্কার জিতেছিল বেস্ট অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল ক্যাটাগরিতে। মারা গেলেন 87 ইয়ার্স বয়সে, ইউএসএ ক্যালিফোর্নিয়াতে। হলো, তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন দেবে যে প্রথম ব্ল্যাক ম্যান হিসেবে অস্কার জিতেছিল অ্যাজ এ সাপোর্টিং অ্যাক্টরের রেসপেক্টে যিনি, তার নাম কি, নাম হচ্ছে লুই ক্যামেরন গ্যাসেট জুনিয়র। নামটা অবশ্যই মনে রাখবে, যিনি কিনা ফার্স্ট ব্ল্যাক ম্যান যে কিনা অস্কার অ্যাওয়ার্ড জিতেছিল বেস্ট সাপোর্টিং রোল ক্যাটাগরিতে। এরপর আসছো মহড়া। তো মহড়ার মধ্যে প্রথম যে মহড়াটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিনা ভারত শক্তি, এক্সারসাইজ ভারত শক্তি। একটা 50 মিনিটের বলতে পারো মহড়া, যেখানে কি করা হলো না ডেমনস্ট্রেট করা হলো। কিসের না আমাদের যে সম্পূর্ণ নিজস্ব যে ডিফেন্স ক্যাপাবিলিটি আছে সেই ডিফেন্স ক্যাপাবিলিটি প্রদর্শন করা হলো, যেখানে ভারতের ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটেই বলতে পারো পার্টিসিপেট করেছিল। ঘটনাটা হয়েছিল কোথায়, পোখরান মানে রাজস্থানে, যেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কবে হয়েছে, 12ই মার্চ 2024। তাহলে এক কথায় তুমি বলতে পারো মহড়াটা কি কেন্দ্রিক না দ্য এক্সারসাইজ ডেমনস্ট্রেটেড দ্য ফায়ার পাওয়ার ক্যাপাবিলিটি অফ ইন্ডিজিনিয়াস ওয়েপন অ্যান্ড দ্য অপারেশনাল রেডিনেস অফ অল 3 ডিফেন্স ফোর্স, নেমলি ইন্ডিয়ান আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স। তাহলে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স তাদের নিজস্ব ফায়ার পাওয়ার ক্যাপাবিলিটি সম্পূর্ণ যেটা ভারতীয় প্রযুক্তিতে তৈরি, সেই সমস্ত জিনিস নিয়েই রাজস্থানের পোখরানে বলতে পারো এই মহড়াটার আয়োজন করেছিল, যেখানে তারা নিজেদেরকে টেস্ট করে নিল। কার সামনে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সামনে। কবে হয়েছে, 12ই মার্চ 2024। তাহলে মহড়াটার নাম ভারত শক্তি। চলে আসো নেক্সট, এক্সারসাইজ কাটলাস এক্সপ্রেস 24, যেখানে একটা ভারতীয় নেভাল শিপ যার নাম হচ্ছে তীর, যে কিনা ভারতকে রিপ্রেজেন্ট করলো প্রথমবার একটা ট্রেনিং স্কোয়াড্রন হিসেবে। জয়েন্ট এক্সারসাইজটার নাম কি না কাটলাস এক্সপ্রেস 24। এটা কোথায় হয়েছে, পোর্ট ভিক্টোরিয়া। পোর্ট ভিক্টোরিয়া কোথায় আছে, সেচেলস। কবে হয়েছে, 26শে ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ। উদ্দেশ্য কি ছিল এই এক্সারসাইজটা মহড়াটার না দিস মাল্টিন্যাশনাল এক্সারসাইজ এম টু এনহ্যান্স ম্যারিটাইম কোঅপারেশন অ্যান্ড সিকিউরিটি।
তাহলে মারিটাইম কোঅপারেশন এবং সিকিউরিটিকে আরো বেশি করে এনহ্যান্স করার জন্য বলতে পারো এখানে অংশগ্রহণ করেছিল ইন্ডিয়ান নেভির একটা শিপ যার নাম হচ্ছে তীর। মহড়াটার নাম হচ্ছে কাটলাস এক্সপ্রেস। এটা একটা মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ। এটা হয়েছে কোথায়? পোর্ট ভিক্টোরিয়া। পোর্ট ভিক্টোরিয়াটা কোথায় আছে? না সেচেলসে। চলে আসো পরের মহড়া। মহড়াটার নাম বলেছে দেখো ল্যামেটি 2024। ইন্ডিয়ান আর্মির কন্টিনজেন্ট যার নাম হচ্ছে গোর্খা রাইফেল, যারা পার্টিকুলারলি পার্টিসিপেট করেছিল এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যার নাম ল্যামেটি 24, যেটা হয়েছে কি না ইন্ডিয়ান আর্মির সাথে কার না সেচেলস ডিফেন্স ফোর্স। তাহলে এক কথায় বলতে গেলে ইন্ডিয়া আর সেচেলসের মধ্যে যে মহড়াটা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তার নাম হচ্ছে এক্সারসাইজ ল্যামেটি 2024। আর এখানে ভারতের তরফ থেকে যে আর্মি রেজিমেন্টটা পার্টিসিপেট করেছিল সেই আর্মি রেজিমেন্টের নাম হচ্ছে গোর্খা রাইফেল। ওকে, মাথায় রাখবে। চলো নেক্সট, আইএমটি ট্রিল্যাট বা ট্রাইলেট 2024 বলছে এটা হচ্ছে দ্বিতীয় এডিশন। ইন্ডিয়া, মোজাম্বিক এবং তানজানিয়া, সংক্ষেপে আইএমটি। ট্রাইল্যাটারাল মানে হচ্ছে এটা হচ্ছে ত্রিদেশীয় একটা মহড়া, যেটা কিনা একটা জয়েন্ট মারিটাইম এক্সারসাইজ বলতে পারো। কাদের মধ্যে? দ্য নেভিজ অফ ইন্ডিয়া, মোজাম্বিক অ্যান্ড তানজানিয়া। যেটা হয়েছে কবে? 21শে মার্চ 2024। তাহলে 21শে মার্চ 2024 থেকে তিনটে দেশের নেভি, হ্যাঁ তিনটে দেশের নেভি অর্থাৎ ইন্ডিয়া, মোজাম্বিক এবং তানজানিয়া, তিনটে দেশের নেভি বলতে পারো একটা যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছিল, যে মহড়াটার নাম বলছে কি না আইএমটি ট্রাইলেট। তাহলে এই আইএমটির মধ্যেই নামটা লুকিয়ে আছে ইন্ডিয়া, মোজাম্বিক আর তানজানিয়া, তিনটে দেশ। ত্রিদেশীয় মানে হচ্ছে ট্রাইলেট মহড়াটার আয়োজন করা হয়েছিল। ওকে, কেন করেছিল না যাতে কিনা ইন্ডিয়া, তানজানিয়া এবং মোজাম্বিকের মধ্যে কি না সম্পর্ক আরো মজবুত হয়। চলে আসো পরেরটা, এক্সারসাইজ টাইগার ট্রাম্প 24। এটা হচ্ছে থার্ড এডিশন। এটা একটা বাইল্যাটারাল মহড়া, ট্রাই সার্ভিস হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ একটা। এটা হয়েছে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে। এটা হয়েছে 18ই মার্চ 2024 বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। তাহলে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে সম্প্রতি একটা মহড়া কন্ডাক্ট করা হয়েছিল। মহড়াটার নাম হচ্ছে টাইগার ট্রাম্প, এক্সারসাইজ টাইগার ট্রাম্প, যেটা একটা বাইল্যাটারাল মানে দ্বিপাক্ষিক ট্রাই সার্ভিস, মানে ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়ান নেভি, আর্মি, এয়ারফোর্স তিনটেই পার্টিসিপেট করবে, আবার ইউএস এর তরফ থেকেও তাদের ট্রাই সার্ভিস পার্টিসিপেট করবে। মহড়াটা অনুষ্ঠিত হয়েছে কোথায় না বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে। কবে হয়েছে? 18 মার্চ 2024। আর এটা কি ধরনের মহড়া না এটা একটা বলতে পারো হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ। মহড়াটার নাম এক্সারসাইজ টাইগার ট্রাম্প। অপারেশন ইন্দ্রাবতী, আমরা জানি সম্প্রতি হায়েতি নামক দেশটাতে নিজেদের মধ্যে বলতে পারো কিছু গন্ডগোল হচ্ছে। সেখানে কিছু গানম্যান যারা আছে তারা সাধারণ মানুষকে মারছে ক্ষমতা দখল করার জন্যে। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সেখানে বসবাসকারী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়। যে অপারেশনটার মাধ্যমে ফিরিয়ে আনা হয় মাথায় রাখবে অপারেশনটার নাম হচ্ছে ইন্দ্রাবতী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপারেশনটা লঞ্চ করেছে টু ইভ্যাকুয়েট স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান ইন হাইতি আফটার আর্ম গ্যাং সিজ কন্ট্রোল অফ মোস্ট অফ দ্য ক্যারিবিয়ান নেশন। তাহলে এই সশস্ত্র বাহিনী যারা কিনা ম্যাক্সিমাম জায়গাটা দখল করে নিয়েছে, এই মতো অবস্থায় ভারত সরকারের তরফ থেকে কি করলো, যে সমস্ত ভারতীয় যারা হাইতিতে আটকে পড়েছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হলো। যে অপারেশনটার মাধ্যমে, অপারেশনটার নাম হচ্ছে ইন্দ্রাবতী। চলে আসো নেক্সট, সম্প্রতি কমপ্লিট হলো 100 দিন কিসের না আন্ডার অপারেশন সংকল্প। ইন্ডিয়ান নেভি যে কিনা কমপ্লিট করলো তাদের 100 দিন অফ মেরিটাইম সিকিউরিটি অপারেশন, যার নাম অপারেশন সংকল্প, হুইচ ওয়াজ লঞ্চ অন 14 ডিসেম্বর 2023। তাহলে সম্প্রতি ভারতীয় নেভি কি করলো না তার 100 দিন কমপ্লিট করে ফেললো অপারেশন সংকল্পের আন্ডারে। এখন বক্তব্য অপারেশন সংকল্পটা কি, দেখো কি বলেছে। As a part of the Operation Sankalp, the Indian Navy played a major role as a first responder and preferred security partner in Indian Ocean region. তাহলে ইন্ডিয়ান ওশান রিজিয়নে যদি কখনো কোথাও কোনো বিপদ হয় তাহলে ফার্স্ট রেসপন্ডার হিসেবে যায় কারা? ইন্ডিয়ান নেভি।
এবং সেই পরিপ্রেক্ষিতেই বলতে পারো অপারেশন সংকল্প লঞ্চ করা হয়েছিল এবং সেটায় ইন্ডিয়ান নেভি তাদের 100 দিন কাটিয়ে ফেললো, তাই এটা নিউজে এসছে। কি বলছে দেখো, as a part of the Operation Sankalp, the Navy ship, aircraft and special force played a major role in protecting the maritime community from various non-traditional threats present in Indian Ocean region. তাহলে একটু আগেই বললাম ইন্ডিয়ান ওশান রিজিয়নে যে সমস্ত থ্রেটগুলো আসে সেইগুলোকে বলতে পারো আটকাবার জন্যে ইন্ডিয়ান নেভির তরফ থেকে অপারেশনটা লঞ্চ করা হয়েছিল, যার নাম অপারেশন সংকল্প। তার আন্ডারেই ইন্ডিয়ান নেভি সম্প্রতি তার 100 দিন কভার আপ করে ফেললো। হয়ে গেল, তাহলে মহড়া কমপ্লিট। এরপর আমরা লাস্ট সেগমেন্টে আলোচনা করব। লাস্ট সেগমেন্টটা হচ্ছে কি না, মিসলেনিয়াস। তো মিসলেনিয়াস মার্চ মাসের সেকেন্ড হাফের মধ্যে প্রথম ঘটনাটা কি আছে না, সম্প্রতি আমরা দেখতে পেলাম হায়দ্রাবাদ লিবারেশন ডে ঘোষণা করা হলো। আমাকে জিজ্ঞেস করবে তারিখটা কত, 17ই সেপ্টেম্বর হচ্ছে ডেটটা, যে ডেটটা ঘোষণা করা হয়েছে অ্যাজ হায়দ্রাবাদ লিবারেশন ডে। ওকে, মাথায় রাখবে হায়দ্রাবাদ একটা সময় কি ছিল না, প্রিন্সলি স্টেট, যে কিনা ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে যুক্ত হয় কবে, 1948-এ হলো। আর হায়দ্রাবাদ রিমেন আন্ডার দ্য রুল অফ মীর ওসমান আলী খান, নিজাম অফ হায়দ্রাবাদ, ফর 13th month পোস্ট ইন্ডিপেন্ডেন্স অন 15 অগস্ট 1947। তাহলে স্বাধীনতার পরে প্রায় 13 মাস ধরে বলতে পারো হায়দ্রাবাদকে যিনি বলতে পারো রুল করেছিলেন তার নাম কি ছিল, মীর ওসমান আলী খান। পরবর্তীকালে যদিও হায়দ্রাবাদ ইন্ডিয়ান ইউনিয়নের সঙ্গে যুক্ত হয় 1948-এ, তার কারণ এটা আগে একটা প্রিন্সলি স্টেট ছিল। সেই হায়দ্রাবাদেরই বলতে পারো নিউজে এসছে কেন না, তার একটা লিবারেশন ডে ঘোষণা করা হয়েছে এবার থেকে 17ই সেপ্টেম্বর, যেটা কিনা উদযাপন করা হবে বলে সরকারের তরফ থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে এই ঘোষণাটা করা হয়েছে। চলে আসো পরেরটা, আমরা দেখতে পেলাম একটা অর্গানাইজেশনের নাম কি না, সিপ্রি। ফুল ফর্মটা কি, ফুল ফর্মটা হচ্ছে কি না, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। যারা সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করলো, যে রিপোর্টে দেখা যাচ্ছে ইন্ডিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট আর্ম ইম্পোর্টার হয়েছে 2019 থেকে 23। তাহলে দীর্ঘ 4 বছরে 19 থেকে 23-এর মধ্যে সব থেকে বেশি অস্ত্র কিনেছে সারা পৃথিবীর মধ্যে যে দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া। যেখানে ইন্ডিয়া তাদের 14 থেকে 18-তে, ইন্ডিয়া যাদের 14 থেকে 18 এই টাইম ডিউরেশনের মধ্যে ছিল ইন্ডিয়া 4.7%। ইন্ডিয়া ইম্পোর্ট করেছিল, তাদের ইনক্রিজ বাড়িয়েছিল কত, 4.7%। ওকে, সৌদি আরবিয়া এবং কাতার যারা কিনা সেকেন্ড এবং থার্ড পজিশনে রয়েছে আর্মস ইম্পোর্ট করার ক্ষেত্রে। আর অস্ত্রশস্ত্র বিক্রি করার ক্ষেত্রে বা এক্সপোর্ট করার ক্ষেত্রে যদি বলো 19 থেকে 23-এর মধ্যে টপে কে আছে না, ইউএসএ, তারপরই ফ্রান্স, তারপরই রাশিয়া, যারা কিনা টপ 3-তে রয়েছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি করছি, আমরা অস্ত্র কেনাতে বলতে পারো টপে রয়েছি। কবে থেকে না, 2019 থেকে 2019 থেকে 2023 পর্যন্ত রিপোর্টটা সম্প্রতি প্রকাশ করেছে। কোথায় প্রকাশিত হয়েছে না, সিপ্রিতে। সিপ্রি কথাটা পুরো অর্থ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। চলে আসো পরেরটা, সম্প্রতি উদ্বোধন হলো কি না আমাদের নৌসেনা ভবন। উদ্বোধন করলো কে, ডিফেন্স মিনিস্টার। কোথায় হলো এটা, নিউ দিল্লিতে। তাহলে ভারতীয় নেভির তরফ থেকে বলতে পারো এই প্রথম একটা ভবন একটা ভবন নতুনভাবে তৈরি করা হলো। কোথায় তৈরি করা হলো যদি বলা হয় সেক্ষেত্রে মনে রাখবে কোথায় না, নিউ দিল্লিতে। এটাই বলতে পারো স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান নেভির প্রথম ভবন, নাম হচ্ছে নৌসেনা ভবন, যেটা কিনা সম্প্রতি উদ্বোধন করলেন আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। চলে আসো পরেরটা, সম্প্রতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ন্যাশনাল আইকন হিসেবে ঘোষণা করা হলো কাকে, শীতলা দেবীকে, যিনি একজন ইন্ডিয়ান প্যারা আর্চার। 2023-তে অর্জুন পুরস্কার পেয়েছে, তাকে ডিসএবিলিটি ক্যাটাগরিতে বলতে পারো ন্যাশনাল আইকন হিসেবে তুলে ধরলো কে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বোঝা গেল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাতে ভোটাররা আরো বেশি করে ভোট দেয় এনকারেজ করার জন্য তাকে ন্যাশনাল আইকন হিসেবে ঘোষণা করলো। কাকে, শীতলা দেবী। শীতল দেবী। আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে শীতল দেবী এনার পরিচয়টা কি, এনার পরিচয়টা হচ্ছে ইনি একজন ইন্ডিয়ান প্যারা আর্চার 2023-এ, যে কিনা অর্জুন পুরস্কার পেয়েছে। চলে আসো পরেরটা,
সম্প্রতি একটা স্যাটেলাইট লঞ্চ হলো যার নাম হচ্ছে মিথেন স্যাট। এই স্যাটেলাইটটা কি কাজ করবে না মিথেন এমিশন গ্লোবালি ট্র্যাক করবে হচ্ছে স্যাটেলাইটটা। কি বলছে কারা লঞ্চ করেছে স্পেস এক্স লঞ্চ করলো মিথেন স্যাট স্যাটেলাইট। কোথা থেকে না ফ্যালকন 9 রকেট ফ্রম পার্টিকুলার জায়গা তুমি যদি দেখো ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে এটা লঞ্চ করলো 3 মার্চ। এটা কি মনিটর করবে এটা অল ওভার ওয়ার্ল্ডে বলতে পারো গ্লোবালি কতটা মিথেন এমিশন হচ্ছে সেটা ট্র্যাক করবে স্যাটেলাইটটা। তাহলে আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে মিথেন স্যাট স্যাটেলাইটটা লঞ্চ করেছে কারা, আনসার হচ্ছে স্পেস এক্স। আর এটা কাজ কি করবে এটা মনে রাখবে মিথেন এমিশন গ্লোবালি ট্র্যাক করবে। চলে আসো পরেরটা। নেক্সট কি বলছে মারাঠাওয়াড়া রেল কোচ ফ্যাক্টরি যেটা করা হচ্ছে কোথায় লাটুর মহারাষ্ট্রে। সম্প্রতি ঘোষণাটা করা হলো। কে ঘোষণা করলো না প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বলতে পারো উদ্বোধন করলো মহারাষ্ট্রের লাটুরে কি না মারাঠাওয়াড়া রেলওয়ে কোচ ফ্যাক্টরি। এবং তার সঙ্গে সঙ্গে আরও কি ঘোষণা হলো না 506 রেলওয়ে প্রজেক্ট ঘোষণা করা হলো যার মধ্যে ওয়াগন রিপেয়ার ওয়ার্কশপ করা হবে কোথায় না বাদনেরা এবং বন্দে ভারত চেয়ার কার মেনটেনেন্স কাম ওয়ার্কশপ ডিপোর্ট করা হবে কোথায় না পুনেতে। তাহলে মহারাষ্ট্র সম্প্রতি নিউজে কেন এসছে মহারাষ্ট্রের লাটুরে সম্প্রতি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলো। কি উদ্বোধন করলো না মারাঠাওয়াড়া রেলওয়ে কোচ ফ্যাক্টরি। তার সঙ্গে সঙ্গে রেলের আরও নতুন 506খানা প্রজেক্টও বলতে পারো ঘোষণা করলো। আর কি না এর সঙ্গে সঙ্গে কি না মহারাষ্ট্রের বাদনেরেতে হবে কি না ওয়াগন রিপেয়ার ওয়ার্কশপ এবং পুনেতে কি হবে না বন্দে ভারত চেয়ার কার মেনটেনেন্স কাম ওয়ার্কশপ ডিপোর্ট তৈরি হবে পুনেতে বলে ঘোষণা করা হলো। নেক্সট দেখো মধ্যপ্রদেশের 6টা জায়গা, মধ্যপ্রদেশের 6টা জায়গা যেটা কিনা ইউনেস্কো টেন্টেটিভ লিস্টের মধ্যে এসছে। 6টা জায়গা কি কি একটা হচ্ছে গোয়ালিয়র ফোর্ট, খুনি ভান্ডারা, নেক্সট হচ্ছে তোমার ভোজেশ্বর মহাদেব টেম্পল, দ্য রক আর্ট সাইট অফ চম্বল ভ্যালি, দ্য হিস্টোরিক এনসেম্বল অফ ধামনার আর গন্ড মনুমেন্ট অফ রামনগর। তাহলে 6টা সাইট, যে 6টা সাইট সম্প্রতি ইউনেস্কো টেন্টেটিভ লিস্টের মধ্যে এসছে। এই 6টা সাইট হচ্ছে মধ্যপ্রদেশের কি আছে গোয়ালিয়র ফোর্ট বা গোয়ালিয়র দুর্গ, নেক্সট খুনি ভান্ডারা, নেক্সট ওয়ান ভোজেশ্বর মহাদেব টেম্পল, নেক্সট ওয়ান কি না রক আর্ট সাইট অফ চম্বল ভ্যালি, নেক্সট ওয়ান হিস্টোরিক এনসেম্বল অফ ধামনার এবং হচ্ছে দ্য গন্ড মনুমেন্ট অফ রামনগর, যে 6টাকে ইনক্লুড করা হয়েছে। নেক্সট কি বলছে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অয়েল পাম প্রসেসিং ইউনিট চালু হলো। এক কথায় কোথায় চালু হলো রাজ্যটার নাম মনে রাখবে অরুণাচল প্রদেশ, পার্টিকুলার জায়গা বললে লোয়ার দিবং ভ্যালি, আরও স্পেসিফিক বললে না রোয়িং। তাহলে ভারতের প্রথম যদি আমরা দেখি ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অয়েল পাম প্রসেসিং ইউনিট শুরু হয়েছে। আমাকে জিজ্ঞেস করবে কোথায় শুরু হয়েছে, এক কথায় মনে রাখবে অরুণাচল প্রদেশের লোয়ার দিবং ভ্যালিতে বলতে পারো এটা করা হয়েছে। দিস ফ্যাক্টরি মার্ক দ্য ফার্স্ট অয়েল পাম ফ্যাক্টরি ইন অরুণাচল অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট অয়েল পাম ফ্যাক্টরি আন্ডার দ্য ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম। চলে আসো পরেরটা। নেক্সট ওয়ান প্রথম লেজার ওয়েপন যার নাম হচ্ছে ড্রাগন ফায়ার, যেটা নিউজে এসছে। কি গল্পটা আমরা দেখে নেব। বলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স অফ ইউনাইটেড কিংডম যে কিনা সাকসেসফুলি টেস্ট করলো তাদের প্রথম লেজার ডাইরেক্টেড এনার্জি ওয়েপন যাকে বলছে LDEW, যে ওয়েপনটার নাম হচ্ছে ড্রাগন ফায়ার। ওকে, আর এই টেস্টটা কোথায় হলো নর্থ ওয়েস্ট কোস্ট অফ স্কটল্যান্ড ইউকেতে বলতে পারো টেস্টটা করলো। তাহলে মাথায় রাখবো কি না ইউকে হচ্ছে প্রথম হাই পাওয়ার ফায়ারিং অফ লেজার ওয়েপন এগেনস্ট এরিয়াল টার্গেট। মানে ইউকের যে এই ড্রাগন ফায়ার হচ্ছে প্রথম বলতে পারো এমন একটা অস্ত্র যে অস্ত্রটা কি করতে পারে না এরিয়াল টার্গেটের সঙ্গে ডিরেক্টলি বলতে পারো এটা আঘাত আনতে পারে। চলে আসো নেক্সট আমাদের ইসরোর পুষ্পক সম্প্রতি খবরে এসছে। তো এতদিনে আমরা জেনে গেছি পুষ্পকটা কি। এটা যদি ফুল ফর্মটা যদি আমরা দেখি বা পুষ্পক মানে হচ্ছে রিইউজেবল লঞ্চ ভেহিকল অটোনোমাস ল্যান্ডিং মিশন। ওকে, তো এটা সম্প্রতি আমাদের ইসরো লঞ্চ করলো। নামটা কি, নামটা হচ্ছে পুষ্পক।
22 মার্চ 2024 ইসরোর তরফ থেকে একটা সাকসেসফুলি কন্ডাক্ট করা হলো এই রিইউজেবল লঞ্চ ভেহিকেল অটোনোমাস ল্যান্ডিং মিশন, যাকে বলছে পুষ্পক। কোথায় না, এটা করা হলো কর্ণাটকার চিত্রদুর্গ টেস্ট রেঞ্জে। দিস ল্যান্ডিং ইজ a second of the series of experiment conducted by ISRO at অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ, যেটা রয়েছে কোথায়, চিত্রদুর্গ। তাহলে আমাকে বলতে পারে পুষ্পক এটা কি, এটা মনে রাখবে, একটা রিইউজেবল লঞ্চ ভেহিকেল অটোনোমাস ল্যান্ডিং মিশন। কারা লঞ্চ করলো, ইসরো। সম্প্রতি প্রকাশিত হয়েছে হারুন গ্লোবাল রিচ লিস্ট 2024, যেখানে আমরা যদি দেখি মুকেশ আম্বানির র্যাঙ্ক কত হয়েছে, এক কথায় মনে রাখবে মুকেশ আম্বানি ওয়ার্ল্ডের রেসপেক্টে র্যাঙ্ক হয়েছে কত না 10th, সম্পত্তির পরিমাণ হচ্ছে 115 বিলিয়ন। নাম্বার 1 পজিশনে কে আছে, এলন মাস্ক, নতুন করে বলার কিছু নেই। ওকে, এই নিয়ে বলতে পারো থার্ড টাইম ইনি নাম্বার 1 পজিশনে রয়েছেন। সেকেন্ড পজিশনে কে আছে যদি তুমি বলো তাহলে হচ্ছে জেফ বেজস, ফাউন্ডার অফ অ্যামাজন, এবং বার্নার্ড আর্নল্ড, সিইও অফ LVMH, যে কিনা বলতে পারো থার্ড পজিশনে রয়েছে। ওকে, যার সম্পত্তির পরিমাণ নিয়ার অ্যাবাউট হচ্ছে 175 বিলিয়ন। তাহলে 1 নম্বরে হচ্ছে আমাদের এলন মাস্ক, যে কিনা বলছে আমাদের টেসলা মোটরসের সিইও, যার সম্পত্তির পরিমাণ নিয়ার অ্যাবাউট 231 বিলিয়ন। যাকে ফলো করছে কে না, জেফ বেজস, অ্যামাজনের ফাউন্ডার, এবং বার্নার্ড আর্নল্ড, যে কিনা বলতে পারো সিইও অফ LVMH। তাহলে আমাদের মুকেশ আম্বানির র্যাঙ্কটা কত ওয়ার্ল্ডের রেসপেক্টে, মাথায় রাখবে 10th, ইন্ডিয়ার 1 নম্বরে আর ওয়ার্ল্ডের হচ্ছে 10th। চলে আসুন নেক্সট, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সম্প্রতি কি করলো না, অ্যাপ্রুভ করলো কি না, নাম কিসের, চন্দ্রায়ন 3 ল্যান্ডিং সাইটের নামটা অ্যাপ্রুভ করলো। নামটা কি অ্যাপ্রুভ করলো না, স্টেশিও শিবশক্তি। ওকে, অর্থাৎ যেখানে চন্দ্রায়ন 3 ল্যান্ড করেছে সেই পার্টিকুলার জায়গাটার নাম কি অ্যাপ্রুভ করলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, নামটা মনে রাখবে স্টেশিও শিবশক্তি, বা যেটাকে আমরা বলি শিবশক্তি পয়েন্ট। আর এই অ্যাপ্রুভালটা এলো কবে, অ্যাপ্রুভালটা এলো হচ্ছে 19 মার্চ 2024 বলতে পারো অ্যাপ্রুভালটা এলো। চলে আসো নেক্সট, সম্প্রতি উদযাপন করা হলো আর্থ আওয়ার, যেটা বেসিক্যালি মার্চ মাসের লাস্ট সানডে উদযাপন করা হয়। কিভাবে না, 1 ঘন্টা ইলেকট্রিসিটি সুইচ অফ করে রেখে। এটাকে কিসের সিম্বল হিসেবে করা হয়, সিম্বল অফ ইউনিটি অ্যান্ড কমিটমেন্ট টুয়ার্ড দ্য প্রোটেক্টিং দ্য প্ল্যানেট অ্যান্ড প্রিজার্ভিং দ্য এনভায়রনমেন্ট। তাহলে একতার প্রতীক হিসেবে এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্যে 1 ঘন্টা ইলেকট্রিসিটি সুইচ অফ করে রাখা হয় পার্টিকুলার এই দিনটায়। সারা পৃথিবীতে অল ওভার প্রায় 120 কান্ট্রি যারা কিনা এতে পার্টিসিপেট করে। প্রথম চালু হয়েছিল অস্ট্রেলিয়াতে। ওকে, উদ্দেশ্য কি না, এনভায়রনমেন্টকে বলতে পারো আরো বেশি করে প্রিজার্ভ করা। আর আমাদের ভারতও বলতে পারো এতে পার্টিসিপেট করে। ভারতের যে সমস্ত সরকারি বিল্ডিংগুলো আছে প্রত্যেকটাই বলতে পারো 1 ঘন্টা ইলেকট্রিসিটি সুইচ অফ থাকে। নন এসেন্সিয়াল যেগুলো সেগুলো সুইচ অফ থাকে। নেক্সট আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ কালাম 50, আমি কি বলবো না, সম্প্রতি স্কাইরুট অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড, যেটা একটা হায়দ্রাবাদ বেস একটা অ্যারোস্পেস কোম্পানি, সম্প্রতি সাকসেসফুলি টেস্ট করলো কালাম 250, যেটাকে তুমি আরেকভাবে বলতে পারো স্টেজ 2 অফ বিক্রম 1 স্পেস লঞ্চ ভেহিকেল। তাহলে বিক্রম 1 স্পেস লঞ্চ ভেহিকেলের স্টেজ 2টা পরীক্ষা করা হলো, যাকে তুমি আরেকভাবে বলতে পারো কি না, কালাম 250। তো এটা করলো কারা না, হায়দ্রাবাদ বেসড একটা অ্যারোস্পেস কোম্পানি যার নাম হচ্ছে স্কাইরুট অ্যারোস্পেস। আর এটা কোথায় করলো, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা রয়েছে কোথায়, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। ওকে, তাহলে এই ছিল মার্চ মাসের টোটাল ইনফরমেশন। আশা করি পার্ট 1টা সাথে সাথে পার্ট 2টাও তোমাদের অনেক ইনফরমেশন তোমরা এখান থেকে পেলে, এবং আগামী পরীক্ষাগুলোতে তোমরা এখান থেকে আরও অনেক ইনফরমেশন বা কোশ্চেন তোমরা পাবে। তো পুরো ভিডিওটা পুরোটা দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। তো এইভাবেই আমাদের পাশে থেকো, দেখা হবে অন্য আরেকটা সেশনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।